গল্পকে তুমি সিজন 2। লেখা এম সোনালি। কলেজ ভর্তি মানুষের সামনে জুনিয়র একটি ছেলেকে বেধড়কভাবে মেরে চলেছে কলেজের প্রিন্সিপালের একমাত্র ছেলে ইমন। কলেজের সকল জুনিয়র ছেলে মেয়েদের ভয়ের কারণে ইমনকে দেখতে যেমন স্মার্ট ও সুদর্শন, ও ঠিক ততটাই খারাপ ও একরোখা। কলেজের কারো সাধ্য নেই ওর উপরে কথা বলার। ইমনের একটি সিনিয়র গ্যাং আছে, যারা কলেজে পড়াশোনা কম, মাস্তানি করে বেশি। আর ওদের সবাইকে দেখিয়ে সব জুনিয়রেরা ভয় কাঁপে। জুনিয়র ছেলেটিকে বেশ কয়েকটা আঘাত করার পরেই কেউ একজন ইমনের হাত শক্ত করে ধরে ফেলল। সে খেতে দেখার জন্য হাত অনুসরণকারীর সামনের দিকে তাকালো উপস্থিত সবাই। অচেনা একজন বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে ইমনের হাত ধরে। মেয়েটির সাহস রেখে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সবাই। এদিকে ইমনের গ্যাংয়ের প্রতিটি ছেলে মেয়ে রাগে ফুঁসছে মেয়েটির এমন আচরণে। মেয়েটার সাহস রেখে রাগে ফুঁসতে ফুঁসতে ইমন রাগী গলায় কিছু বলতে যাবে, তখনই ওকে থামিয়ে দিয়ে ওর হাতটা সজোরে ঝাড়ি মেরে ছুঁড়ে ফেলে দেয় মেয়েটি। তারপর দাঁত কিরমির করে বলে ওঠে, সমস্যা কি আপনার? এই ছেলেটিকে এভাবে মারছেন কেন? মেয়েটির সাহস রেখে দাঁতে দাঁত চেপে ইমন চিৎকার করে বলে ওঠে, হাউ ডে ইউ টু টাচ মি, ইউ সুপার গার্ল। তোমার সাহস কি করে হয় এই ইমনের হাত ধরে ওকে আটকে দেওয়া? তুমি কে তুমি? কার এত বড় সাহস যে এই কলেজে দাঁড়িয়ে থেকে ইমনের উপর কথা বলে? ইমনকে তার কাজে বাধা দিয়ে তাকে আটকায়। আই ওয়ান্ট টু সি ইউ। কথাটা বলে রাগে গদগদ করতে করতে সামনে থাকা মেয়েটির বোরখার নিকাবের দিকে হাত বাড়ায় ইমন। সাথে সাথে ওর হাতটা নিজের বা হাত দিয়ে ধরে ফেলে মেয়েটি। তারপর ডান হাত দিয়ে সজোরে একটা থাপ্পড় মেরে দেয় ইমনের গালে। মেয়েটির এমন কাণ্ড দেখে পুরো কলেজ যেন থমকে যায় এক মুহূর্তেই। সকলের চোখে মুখে ফুটে ওঠে ভয়ের ছাপ। ঘটনার আকস্মিকতায় যেন সবকিছুই মাথার উপর দিয়ে যায় ইমনের। কি হয়ে গেল তা বোঝার জন্য কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে ইমন। তারপর যখনই ব্যাপারটা সঠিকভাবে বুঝতে পারে, সাথে সাথে রাগে দাঁত কিরমির করে এগিয়ে আসে বোরকা পরা মেয়েটির দিকে। ওকে মারার জন্য হাত বাড়িয়ে দিতেই বোরকা পরা মেয়েটি ওর হাত ধরে পিছনে মুড়ে এমন ভাবে ধরে যে ইমন আর নড়াচড়া করার শক্তিও পায় না। বরং ওর মনে হতে থাকে যেন এখনই ওর হাতটা ভেঙে যাবে। ব্যথায় কুকিয়ে ওঠে ইমন। ওর এমন অবস্থা দেখে ওর গ্যাংয়ের ছেলে মেয়েগুলো এগিয়ে আসে মেয়েটিকে মারতে। কিন্তু তার আগে ইমনকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেয়েটি। ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে নেয় ইমন। কিন্তু তখনই ইমনের বন্ধু আকাশ ওকে ধরে ফেলে। তারপর রাগে আগুন হয়ে বলে, এই মেয়েকে তুমি? তোমার সাহস কি করে হয় এই কলেজে দাঁড়িয়ে ইমনের গায়ে হাত তোলার? তুমি জানো ইমন কি? নিচে মাটিতে পড়ে থাকা জুনিয়র ছেলেটির দিকে হাত বাড়িয়ে তাকে উঠে দাঁড় করাতে করাতে মেয়েটি বলে, না, আমি জানি না ইনি কে, আর জানার প্রয়োজনও বোধ করি না। আমি শুধু একটা কথাই জানি যে এই লোকটা বিনা কারণে এই ছেলেটিকে মারছিল। আর আশেপাশে এত এত লোকেরা দাঁড়িয়ে শুধু তামাশা দেখছিল। বাট আমি পারি না অন্যায় দেখলে নিজেকে শান্ত রাখতে। তাই আমার সামনে যে অন্যায় করবে তাকে এভাবেই শাস্তি পেতে হবে। কথাগুলো বলেই উল্টো পথে হাঁটা দিল মেয়েটি। সাথে সাথে ইমন দৌড়ে গিয়ে মেয়েটির হাত শক্ত করে ধরে ফেলল। তারপর অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে উঠল, তোর সাহস কি করে হয় ইমনের গায়ে হাত তোলার? তুই কি ভেবেছিস আমাকে এভাবে সকলের সামনে অপমান করে মারার পরে তোকে আমি আস্ত রাখবো? তুই জানিস না এই ইমন ঠিক কতটা হিংস্র এবং ভয়ানক হতে পারে। কথাটা বলেই রাগে বসে মেয়েটির মুখে নিকবের দিকে আবারও হাত বাড়ালো ইমন। মেয়েটিও আগের মতো আবারও বা হাতে ইমনের হাতটা জোরে চেপে ধরে ডান হাত দিয়ে একটা থাপ্পড় মারল ইমনের গালে। তারপর ওর গাল শক্ত করে চেপে ধরে বলল, কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ, যা নয় তাই করবেন? কলেজে সিনিয়র হয়েছেন বলে এদের খুশিদায় করে বেড়াবেন, মাস্তানি করে বেড়াবেন, আর সবাই সেটা মুখ বুঝে সহ্য করবে? এখন থেকে এই কলেজে আর এসব কিছুই চলবে না। তাতে যা করার করে নিতে পারেন আপনারা। এখন এই কলেজে আমি এসে গেছি, বুঝতে পারছেন? দেখে নিন আমাকে। আমার সামনে কোন অন্যায় করতে গেলে এই একইভাবে অন্যায়ের প্রতিবাদ করব আমি। জাস্ট মাইন্ড ইট। মেয়েটির সাহস রেখে যেন সবাই অবাকের শীর্ষে পৌঁছে গেছে। তখনই ইমনের গ্যাংয়ের প্রতিটি ছেলে মেয়ে এগিয়ে আসে মেয়েটিকে মারার জন্য। সাথে সাথে ও অগ্নিদৃষ্টিতে ফিরে তাকায় সকালের দিকে। সবাই মেয়েটির চোখে চাহনি দেখিয়ে নিজ নিজ স্থানে থেমে যায়। মেয়েটির চোখের মনি দুটি গাঢ় নীল, একদম সাপের মতো। মনে হচ্ছে যেন রাগের কারণে আগ্নেয়গিরি লাভা বেরিয়ে আসছে সেই নীল চোখের মনি থেকে।
অসম্ভব ভয়ানক ও হিংস্র লাগছে দেখতে মেয়েটির চোখ দুটো। তারপর মেয়েটি সবার দিক থেকে চোখ সরিয়ে ইমনের দিকে তাকিয়ে ওর গালটা ছেড়ে দেয়। তারপরে বলে ওঠে, এই যে মিস্টার ইমন, শুনে রাখুন, আমার নাম শিখা। নামের মতো আমি নিজেও একটা অগ্নিশিখা। তাই আমার সাথে লাগতে আসার আগে আর কারো উপর অন্যায়ভাবে অত্যাচার করার আগে এই মাইন্ডগুলোর কথা ভেবে নেবেন। কলেজটা পড়াশোনার জায়গা, এখানে সবাইকে শান্তিতে পড়াশোনা করতে দেন। এমন বাজে ব্যবহার করে, সবার সাথে অত্যাচার করে সবাইকে এরকম পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করবেন না। আজকে প্রথম দিন, তাই তেমন কিছু বললাম না। এরপর যদি কখনো আপনার এরকম কোন ব্যবহার দেখি কারোর প্রতি, তাহলে আপনি সেদিন বুঝতে পারবেন এই শিক্ষাকে কি করতে পারে। মাইন্ড ইট। কথাগুলো বলেই সেখান থেকে ক্লাসের দিকে চলে গেল শিখা। সাথে সাথে সকল জুনিয়রেরা হাত তালি দিয়ে উঠল। কেউ কেউ সেটি বাজালো ইমনদের আড়ালে। আর এদিকে ইমনের সাথে সকল ছেলে মেয়েরা রাগে সাপের মতো ফুঁসতে লাগলো। যে পারলে এখনই শিক্ষাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে তারা। কিছুক্ষণের মাঝেই কলেজের মাঠে সবাই যে যার ক্লাসে চলে গেল। মাঠে দাঁড়িয়ে আছে শুধু ইমন আর ওর গ্যাংয়ের ছেলে মেয়েরা। রাগের কারণে থরথর করে কাঁপছে ইমনের শরীর। ভয় ওকে কেউ সান্ত্বনা দেওয়ারও সাহস পাচ্ছে না। তখনই ইমন হাতের মুঠ শক্ত করে বলে উঠল, আই ওয়ান্ট হার, আই ওয়ান্ট দ্য শিখা, আই উইল কিল হার। ও জানে না ও কার গায়ে হাত তুলেছে। ওকে এর ফল ভোগ করতে হবে, খুব খারাপভাবে ভোগ করতে হয়। রাগে সাপের মতো ফোঁস করতে করতে শিখার পিছু ছোটে ইমন। ওর বন্ধুরা ওকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু ও কারো কথা না শুনেই শিখার পিছনে ছুটতে থাকে। অবশেষে ওকে গিয়ে পায় প্রিন্সিপালের ডেস্কে। কলেজের প্রিন্সিপাল ইমনের বাবা হয়। তাকে দেখে বেশ কিছুটা ভয় পায় সে। তাই সামনে না এগিয়ে সেখানেই থমকে দাঁড়ায়। আর ভেতরে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে। প্রিন্সিপাল স্যারের ডেস্কে ঢুকেই ওনাকে মিষ্টি সুরে সালাম দেয় শিখা। আসসালামু আলাইকুম স্যার, মে আই কাম ইন স্যার? একটি ফাইল নিয়ে তাতে কিছু কাজ করছিলেন কলেজের প্রিন্সিপাল মিস্টার ইলিয়াস খান। শিখার কথায় ওর দিকে জিজ্ঞাসুভাবে তাকিয়ে বললেন উনি। ওয়ালাইকুম আসসালাম, ইয়েস কাম ইন। কি চাই? কে তুমি? স্যারের কাছে এগিয়ে এসে মুচকি হেসে শিখা বলল, স্যার আমি শিখা, আপনি আমার কাছে ফোন করেছিলেন। শিখার কথা শুনে 2 মিনিট চুপ থেকে হেসে দিলেন ইলিয়াস খান। তারপর হাসি মুখে ওকে বসতে বলে বললেন, আরে শিখা মামুনি বসো, বস, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা কেমন আছো বল? এই তো ভালো আছি স্যার। আসলে আজকে কলেজে প্রথম আসলাম আমি। এখনো কলেজে অ্যাডমিশনের কাগজপত্র কমপ্লিট করতে পারিনি আমি। সে নিয়ে তুমি ভেবনা শিখা। আমি তোমার অ্যাডমিশনের সব ব্যবস্থা করে দিব। তুমি হলে এই কলেজের গর্ব। তোমাকে আমার কলেজের ছাত্রী হিসেবে পেয়ে আমি অনেক আনন্দিত। তুমি তোমার সব প্রয়োজনীয় কাগজপত্র এখানে রেখে যাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। প্রিন্সিপালের কথায় মুচকি হেসে কাগজপত্রগুলো বের করে টেবিলে রেখে শিখা। তারপর আরো কিছুক্ষণ স্যারের সাথে প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলে নিজের ক্লাসে যাওয়ার জন্য রওনা হয়। প্রিন্সিপালের ডেস্ক থেকে বের হয়ে হাতের বাদিকে বারান্দা ধরে হাঁটতে থাকে শিখা। ওর পিছন পিছনে মনে আসতে থাকে। শিখা পিছনে না তাকিয়ে বুঝতে পারে ওর পিছনে কেউ আসছে। ওর মুখে ফুটে উঠে রহস্যময় এক হাসি। শিখা সোজা লাইব্রেরিতে গিয়ে ঢুকে পড়ে। ওকে লাইব্রেরিতে ঢুকতে দেখে আনন্দে লাফিয়ে ওঠে ইমন। কারণ এই সময় লাইব্রেরিতে কেউ থাকে না, একদমই ফাঁকা লাইব্রেরিটা এই সময়। তাই শিখাকে শিক্ষা দেওয়া যাবে ভেবে সময় নষ্ট না করে দ্রুত পিছন পিছন নিয়ে লাইব্রেরিতে ঢুকে পড়ে ইমন। লাইব্রেরির মধ্যে ঢুকে দেখতে পায় শিখা একটি চেয়ারে বসে বই নিয়ে পড়ছে। ওর পুরোটা মনোযোগ এখন বইয়ের মধ্যে। রাগে দাঁত কিরমির করতে করতে শিখার সামনে এগিয়ে গিয়ে টেবিলের উপর জোরে করে একটা ঘুষি মারে। তারপর দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কি করে এই ইমনের সাথে পাঙ্গা নিয়ে তার গায়ে হাত তুলে? তুই আবার এই কলেজে পড়ার জন্য লাইব্রেরিতে এসে বসেছিস? তুই ভাবতেও পারবি না এখন তোর আমি কি হাল করব। কারো সামনে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবি না তুই। শিখার মাঝে কোন ভয় বা কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। সে আগের মতোই চেয়ারে বসে বইয়ের দিকে নজর দিয়ে এক নজরে পড়ে চলেছে। বেশ অবাক হয় ইমন ওর এমন আচরণ দেখে। তারপর রাগে হাতের মুঠ শক্ত করে শিখার হাত থেকে বইটা টান মেরে নিয়ে নেয়। তারপর ওর দিকে রাগীভাবে তাকিয়ে থেকে বলে, কি ভেবেছিস তুই আমাকে দেখে ভয় করছে না তোর? আমি একটি ছেলে হয়ে তোকে এমন কথা বললাম, তোর ভয় হচ্ছে না? তবে এবার ভয় পাবি তুই, খুব খুব ভয় পাবি।
কথাগুলো বলে শিখার কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরতে নেয়। তখনই খেয়াল করে শিখা এখনো সেই আগের মতোই বসে আরেকটা বই নিয়ে মনোযোগ দিয়ে পড়ছে। ওর মাঝে এখনো কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। ওকে এমন শান্ত থাকতে দেখে বেশ কিছুটা ঘাবড়ে যায় ইমন। মনে মনে ভাবতে থাকে, এ কেমন মেয়ে, আমি একটি ছেলে হয়ে ওকে এরকম একটা কথা বলছি, তারপরেও কোন ভয় নেই তার মাঝে? এত সাহস পেল কিভাবে এই মেয়েটা? কথাটা ভেবেই রাগে শিখার নিকপ ধরে টান মারে ইমন। আর তখনই নিকপ খুলে আসার বদলে ইমনের হাতটা কেটে ফালা হয়ে যায়। ও কয়েক কদম পিছনে সরে যায়, ওর হাত দিয়ে ঝকঝক করে রক্ত পড়তে থাকে। অবাক হয়ে শিখার দিকে তাকায় ইমন। শিখা বইয়ের দিক থেকে মুখ তুলে ওর দিকে তাকিয়ে হাহা করে হাসতে হাসতে বলে, আপনি কি ভেবেছেন আমি এত বোকা এতটাই ভীতু যে আপনি আমাকে ভয় দেখাবেন আর আমি ভয় পেয়ে যাব? আমি বলেছিলাম না আমি শিখা, আমি হলাম অগ্নিশিখা। আমার সাথে লাগতে আসলে আমার কিছুই হবে না, কিন্তু আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। তাই শেষবারের মতো বলছি, নিজেকে পরিবর্তন করুন, ভালো হয়ে যান। তাহলে বেঁচে যাবেন। নইলে আপনার অপকর্মের শাস্তি আমার হাতে হবে, এটা ভালোভাবে জেনে রাখবেন। কথাগুলো বলে ইমনকে পাশ কাটিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে যায় শিখা। ইমন এখনো মূর্তির মতো দাঁড়িয়ে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। হাতটা বেশ কয়েক জায়গায় একদম ফালা হয়ে কেটে গেছে, যেন 3-4টা ছুরি দিয়ে একসাথে পোঁত দেওয়া হয়েছে ওর হাতে। লাইব্রেরি থেকে বেরিয়ে নিজের নিকবের সাথে আটকে রাখা বেশ কয়েকটা ধারালো পিন খুলে হাতে নিল শিখা। তারপর বাঁকা হেসে মনে মনে বলল, আপনি কি ভেবেছেন মিস্টার ইমন? শিখাকে এত দ্রুত নাস্তানাবুদ করা আপনার কাম্য নয়। বরং আমি এসেছি আপনাদের অন্যায় অত্যাচারের শাস্তি দিয়ে আপনাদের সঠিক পথে ফিরিয়ে আনতে। সেটা আমি করেই ছাড়ব। এই শিক্ষা যতদিন এই কলেজে আছে ততদিন এখানে কোন অপকর্ম চলবে না। সবাইকে ঠিক করেই ছাড়বো আমি। কথাটা বলেই আর ক্লাসে না গিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো শিখা। কেটে যাওয়া ক্ষতবিক্ষত হাত নিয়ে কলেজের মাঠের মধ্যে সকলের মাঝে বসে আছে ইমন। ওর চারপাশে ঘিরে বসে আছে ওর গ্যাংয়ের সব বন্ধু এবং বান্ধবীরা। সবার নজর ইমনের হাতের দিকে। ওদের মাঝে থেকে আকাশ বলে উঠল, কিরে ইমন, কেন বলছিস না? তোর হাতের অবস্থা এমন কি করে হলো? এতটা জায়গায় কিভাবে কেটে গেল তোর? আর এতক্ষণ কোথায় ছিলি তুই? আকাশের প্রশ্নের উত্তর না দিয়ে রাগে গদগদ করতে করতে ইমন বলল, ওই মেয়েটির ডিটেলস চাই আমার। ওর বাসার ঠিকানা, কোথা থেকে আসে ও, ওর বাসায় কে কে আছে, ও কখন কোথায় যায়, সবকিছু তথ্য চাই আমার। তোরা যেখান থেকে পারিস যেভাবে পারিস সব খবর এনে দে আমায়। ইমনের কথায় পাশ থেকে সাগর বলে উঠল, তুই চিন্তা করিস না ইমন, আমি ওই মেয়েটির পিছন পিছন তন্ময়কে পাঠিয়েছি। ও অবশ্যই মেয়েটার সব খবর নিয়ে আসবে। আমরা বিকেলে জানতে পারবো মেয়েটার বিষয়ে সবকিছু। তোরা তো জানিসই তন্ময় এসব ব্যাপারে কতটা পারফেক্ট। সাগরের কথা শুনে আর কেউ কিছু বলল না। শুধু ইমন একটা ডেভিল হাসি দিল। আর মনে মনে বলল, রেডি থাকো মিস শিখা, তোমার কপালে অনেক দুঃখ আছে, তুমি জান না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। তোমার জীবন আমি একদম নীল করে ছাড়বো। সেজন্য যা করতে হয় সব করবো আমি। মনে মনে। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজে। অদ্ভুত একটি জায়গায় অন্ধকার রুমের মাঝে বসে আছে একজন মধ্যবয়সী মহিলা। তার সামনে এবং চারপাশে জ্বলে আছে শত শত মোমবাতি। মোমবাতির আলোয় পুরো রুমটা কেমন না ছমছমে দেখতে লাগছে। মহিলাটির ঠিক সামনেই রয়েছে একটা পাথরের মূর্তি। মূর্তিটাকে অসম্ভব ভয়ানক দেখতে, নীল রঙের মূর্তি সেটা। মহিলাটি একটা স্টার আকৃতির সিঁদুর দিয়ে দাগ কাটা জায়গার মাঝখানে বসে একনাগাড়ে মনে মনে কিছু একটা মন্ত্র পড়ে চলেছে। আর বেশ কিছুক্ষণ পরপর পাশে থাকা একটি প্লেটের মধ্য থেকে লাল রঙের টকটকে সিঁদুর এক মুঠো করে নিচ্ছে আর ছিটিয়ে দিচ্ছে ওই মূর্তিটার উপর। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ালো মহিলাটি। তারপর মূর্তির চারপাশে ঘুরতে ঘুরতে হাহা করে হাসতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাসার পর আবার পাগলের মতো কাঁদতে লাগলো সে। তার ব্যবহারগুলো বড়ই ভয়ানক ও অদ্ভুত রকমের। চেহারাটাও ভীষণ ভয়ানক রকমের তার। তার পরনে আছে মস্ত বড় এক কালো রঙের আলখাল্লা। গায়ের রং কুচকুচে কালো। চোখ দুটোর মণিগুলো একদম গাঢ় খয়েরি রঙের। আর চোখের মণির মাঝখানে লম্বা কালো দাগ, ঠিক যেন কোনো সাপের চোখ। মুখের ভিতর থাকা দাঁতগুলো ঝকঝকে সাদা রঙের। তবে সেই দাঁতের দুপাশে বেরিয়ে আছে লম্বা দুটো সরু ধারালো দাঁত, ঠিক যেমনটা ভ্যাম্পায়ারের থাকে। তার হাতের নখগুলোও ভীষণ ধারালো ও লম্বা সাইজের। এক কথায় অনেকে এই অবস্থায় কোনো সাধারণ মানুষ দেখলে নির্ঘাত ভয়ে জ্ঞান হারাবে।
মহিলাটি নিজের আলখাল্লার দুই পাশে উঁচু করে ধরে চক্রাকারে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ওনার শরীর দেখে অসম্ভব বাতাস ছড়িয়ে পড়লো পুরো রুমে। সেই বাতাসে নিভে গেল রুমের মাঝে থাকা সকল মোমবাতিগুলো। তারপর একটু পর হঠাৎ করে আবার মোমবাতিগুলো আপনা থেকেই জ্বলে উঠল। আর যখন মোমবাতিগুলো জ্বলে উঠল তখন দেখা গেল মহিলাটির ওই কুৎসিত চেহারা বদলে অসম্ভব রূপবতী চেহারায় ফিরে এসেছে সে। তার রূপের ঝলকানিতে যেন পুরো রুমটা আলোকিত হয়ে যাচ্ছে। মহিলাটা নিজের দিকে তাকিয়ে বিকট শব্দে হাসতে লাগলো। তারপর রূপবতী কন্যা থেকে একটা কালো রঙের বিশাল সাপের আকার ধারণ করলো সে। সাপ হওয়ার পর আর এক মুহূর্ত দেরি না করে রুমটা থেকে বেরিয়ে গেল। রাত ৩টার কাছাকাছি সময়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কোথাও এক ছিলতে আলোর চিহ্নটুকু নেই। প্রতিটি বাড়ির মাঝেও রয়েছে অন্ধকারের ছোঁয়া। সবাই হয়তো এই সময় ঘুমে আচ্ছন্ন। চারিদিকে ডেকে চলেছে কিছু রাত জাগা কুকুর এবং পশু পাখি। তাদের ডাকে যেন আরো বেশি ভয়ানক লাগছে এই রাতটাকে। এমন একটি অন্ধকার রাতে রাস্তা দিয়ে এঁকেবেঁকে হয়ে সামনে এগিয়ে চলেছে একটি অসম্ভব ভয়ানক বিশাল আকারের কালো রঙের সাপ। সাপটাকে দেখতে যতটা বড়, ঠিক ততটাই ভয়ানক লাগছে তাকে। রাস্তা দিয়ে আঁকাবাঁকা ভাবে চলছে আর এদিক ওদিক ফিরে ফিরে তাকাচ্ছে সে। হয়তো কিছু একটা খুঁজে চলেছে, কিন্তু ঠিক কি খুঁজছে সেটা শুধু সাপটা ছাড়া আর কেউই হয়তো জানে না। অনেকটা সময় এভাবে খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে পড়ল সাপটি। তাই একটি গাছের নিচে গিয়ে সে একটি মানুষের রূপ ধারণ করল। অসম্ভব সুন্দরী একটি তরুণী মেয়ের রূপ ধারণ করল সে। তার রূপের ঝলকানিতে যেন আলোকিত হচ্ছে চারিদিক। এতটা রূপ হয়তো কেউ কখনো দেখেনি আগে। মেয়েটি গাছের নিচে চুপটি করে বসে বেশ কয়েকবার জোরে জোরে দম ফেলল। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎ কোন কিছু শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে সামনের দিকে তাকালো সে। আর তাকাতেই ওর চোখে পড়ল দুজন যুবক ছেলে খুব বাজেভাবে তাকিয়ে আছে ওর দিকে। ছেলে দুটোর এমন চাহনি দেখে রহস্যময় হাসি ফুটে উঠল মেয়েটির মুখে। মেয়েটির পরনে সাদা রঙের অল্প কিছু পোশাক। প্রায় শরীরের বেশিরভাগই দেখা যাচ্ছে মেয়েটির। একে তো গভীর রাত, তার উপর এত সুন্দরী মেয়েকে এই অবস্থা দেখে যেকোনো পুরুষেরই হয়তো মাথা ঘুরে যাবে। এই ছেলে দুটোর ক্ষেত্রেও সেই একই অবস্থা হলো। তারা একে অপরের দিকে তাকিয়ে মেয়েটার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। একটুও ভাবল না, এত রাতে এত সুন্দরী একটি মেয়ে এই নির্জন জায়গায় কি করে এলো। ছেলে দুটোকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এবার উঠে দাঁড়ালো মেয়েটি। তারপরে হেলে দুলে হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে লাগলো ছেলে দুটোর দিকে। মেয়েটিকে কাছে আসতে দেখে যেন আরো বেশি লোভ লেগে গেল ছেলে দুটির। তারপর মেয়েটি তাদের কাছে আসতেই ওর হাতটা খপ করে ধরে ফেললো তারা। সাথে সাথে যেন কারেন্টের শক খাওয়ার মতো ছিটকে পড়লো বহুদূরে। ওদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মেয়েটি যেন জিহ্বা বেরিয়ে আসার উপক্রম হলো। মেয়েটি নিমিষের মধ্যে পৌঁছে গেল ছেলে দুটির আহত শরীরের কাছে। তারপর তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের গলায় নিজের ভয়ঙ্কর দুটি দাঁত বসিয়ে দিয়ে ধক করে সব রক্ত চুষে খেয়ে ফেলতে লাগলো। এভাবে দুটি ছেলের সব রক্ত খাওয়া শেষ হলে তাদের মৃত শরীরটা সেখানেই ফেলে রেখে আবার সাপের রূপ ধারণ করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। কলেজের মাঠে বন্ধুদের নিয়ে বসে আছে এমন। রাগ এবং বিরক্তি স্পষ্ট ফুটে উঠেছে তার মুখে। কিন্তু এই রাগ বা বিরক্তির কারণটি তা জানা নেই কারোরই। তাই আকাশ ওর কাঁধে হাত রেখে বলে উঠল, কি রে এমন, কি হয়েছে তোর? কখন থেকে দেখছি কেমন রাগি লোকে বসে আছিস, সমস্যা কি বলতো? বিরক্তির চোখে আকাশের দিকে তাকালো এমন। তারপর রাগি লোক নিয়ে হাতের মুঠো শক্ত করে বলে উঠল, ওই মেয়েটির খবর এখনো এসে পৌঁছালো না আমার কাছে। ওই তন্ময় কখন আসবে খবর নিয়ে? এখন পর্যন্ত খবর নেই কেন ওর? ওই মেয়েটিকে আমার চাই, যেভাবেই হোক চাই আমি ওকে। ওকে আমি খুন করে ফেলবো। ওর এত বড় সাহস করে যে সকলের সামনে দাঁড়িয়ে হাত তুলে আমার উপরে, ইমনের ওপর। ওর ওই হাত আমি কুচি কুচি করে কেটে ফেলবো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে সামনে থাকা গাছের সাথে খুব জোরে একটা ঘুষি মারি ইমন। সাথে সাথে ওর হাতে কয়েকটি জায়গায় থেতলে গিয়ে রক্ত বের হতে থাকে। ওকে আচমকা এমন গাছের সাথে ঘুষি দিতে দেখে ওর সকল বন্ধুরা ওর দিকে ফিরে তাকায়। তখনই ওদের মাঝে থেকে লিজা নামের একটি মেয়ে এগিয়ে এসে ওর হাত ধরে বলে, ও বেবি, এটা তুমি কি করলে? ওই মেয়েটির উপর রাগ করে নিজের হাতে এতটা আঘাত দিলে কেন? বেবি, তুমি কেন বোঝো না, তুমি ব্যথা পেলে আমিও ব্যথা পাই। মেয়েটির এমন গায়ে পড়া ভাব দেখে ওর বন্ধুরা সকলেই মুখ টিপে হাসছে। আর ইমন মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে উঠল, তোমাকে কতদিন বলেছি লিজা, আমার এমন গায়ে পড়া ভাব একদম ভালো লাগে না। তবুও কেন তুমি এমন গায়ে পড়ে কথা বলতে চাও?
সরে যাও আমার কাছ থেকে। ওই মেয়েটিকে শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। ওই মেয়েটার অধপতন আমার হাতেই হবে। ওর এমন অবস্থা করবো আমি যে, ও নিজে কারোর সামনে আর মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। ওর কথার উত্তরে লিজা কিছু বলবে, তখনই পাশ থেকে সাগর বলে উঠল, এই দেখ ইমন তন্ময় চলে এসেছে। এখনই ওর কাছ থেকে মেয়েটার ব্যাপারে সবকিছু জানতে পারবি তুই। সাগরের কথায় সবাই মিলে একসাথে ফিরে তাকালো গেটের দিকে। দেখলো হাঁপাতে হাঁপাতে তন্ময় দৌড়ে আসছে ওদের কাছেই। ওদের পাশে এসে বসে হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত আমার দ্রুত একটু পানি খাওয়াতো। পানি না পেলে আমি কিন্তু এখনই মরে যাব। আব্বি শালা মরবি পড়ে। আগে বল মেয়েটার কি খবর নিয়ে এসেছিস? তোর খবরের জন্য কখন থেকে অপেক্ষা করছি আমরা। আর ইমন তো প্রায় পাগল হয়ে গেছে, যদি বল মেয়েটার কি খবর আনতে পারলি? তন্ময়ের কাঁধে হাত দিয়ে কথাটি বলে উঠল সাগর। সাগরের কথা শুনে এবার হাঁপাতে হাঁপাতে তন্ময় বলল, তোরা কেমন হারামি বন্ধুরে আমার। আমি তোদের জন্য এত কষ্ট করে খবর নিয়ে আসলাম, কোথায় একটু পানি খাওয়াবি, তা না করে আমাকে মরতে বলছিস। কোন খবর তোদের বলবো না আমি, আগে পানি খাওয়া তারপর খবর। আমি তো সত্যি মরে যাবো এখন পানি না পেলে। একটি পানির বোতল ওর দিকে এগিয়ে দিয়ে আকাশ বলে উঠল, এই নে পানিটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর সবকিছু ধীরে সুস্থে খুলে বল সবার কাছে। তন্ময় তাড়াতাড়ি পানির বোতলটা নিয়ে এক নিঃশ্বাসে পুরোটা সাবান করে ফেলল। তারপর বেশ কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, আমি ওই মেয়েটার পিছু নিয়ে গিয়েছিলাম। মেয়েটাকে দেখে মনে হলো ও অনেক বড়লোক ঘরের মেয়ে। অনেক দামি একটি গাড়িতে করে কলেজে এসেছিল ও। ওর গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ ছিল না। কালো রঙের গাড়ি ছিল সেটা, বাইরে থেকে গাড়ির ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। তাই আমি লুকিয়ে লুকিয়ে অনেক কষ্টে ওর পিছনে যাই। কিন্তু গাড়িটা অনেক দূরে যেতে থাকে। শেষে আমি বিরক্ত হয়ে ফিরে আসতে চেয়ে কি মনে করে আবার মেয়েটার পিছনে যাই। অনেক দূরে অন্য এক শহরে গিয়ে এক জঙ্গলের মতো জায়গায় ঢুকে পড়ে গাড়িটা। গাড়িটা জঙ্গলে ঢুকে পড়ার পর আমি আর সামনে এগোইনি। কিন্তু ওখানে পাশে এক দোকানদারকে জিজ্ঞেস করলে সে বলল, শিখা নাকি প্রত্যেকদিন গাড়িতে করে জঙ্গলের মধ্য থেকে বের হয় আবার সেই জঙ্গলের মধ্যে ফিরে যায়। আসল ঠিকানা কেউ বলতে পারেনি শিখা নামের মেয়েটার, বা ওর পরিবারেরও কোনো খবর জানে না কেউ। মেয়েটা বড়ই অদ্ভুত রকমের। একটানা এতগুলো কথা বলে থেমে গেল তন্ময়। ওকে থামতে দেখে এবার ইমন হাতে মুখ শক্ত করে বলে উঠল, আজকে ওর পিছনে আমরা সবাই যাব। যখন ও কলেজ ছেড়ে বাসায় চলে যাবে তখন ওর পিছু পিছু আমরা গিয়ে দেখবো কোথা থেকে আসে আর কোথায় বা যায় সে। জঙ্গলের মধ্যে আসলে ওর বাড়ি কোথায় আর কেনই বা জঙ্গলের মধ্যে থাকে ও। আজকে কলেজে শিখার সাথে কোন ঝামেলা করব না, তবে ওর পিছু পিছু ওর বাসায় গিয়ে পৌঁছবো আমরা। তোরা রেডি হয়নি সবাই? কথাগুলো বলেই একটা ডেভিল হাসি দিল ইমন। চারিদিকে শুধু জঙ্গল আর ঝোপঝাড়ে ভর্তি। কোন দিকে যেন এক ফোঁটা সূর্যের আলো পৌঁছাচ্ছে না। দিনের বেলাতেই যেন ঘুরঘুটে অন্ধকার অমাবস্যার রাতের মতো জায়গাটা লাগছে। কোথায় কোন দিকে যাচ্ছে বা কিসের ওপর দিয়ে হাঁটছে কিছুই বুঝতে পারছে না ইমন আর ওর সাথে আসা বন্ধুরা। চারিদিকে এমন অবস্থা দেখে সকলের মনে ভয় বাসা বেঁধেছে। কি করতে এসে কি হয়ে গেল তা কারোরই বোধগম্য হচ্ছে না। শিক্ষাকে শায়েস্তা করবে বলে ওর পিছু পিছু এসে এখন মনে হচ্ছে ওরা নিজেরাই শায়েস্তা হয়ে যাচ্ছে। এদিকটায় কোনো গাড়ি আসছিল না বলে দৌড়েই শিখার পিছু নিয়েছিল তারা। কিন্তু গাড়ির পিছনে ছুটতে ছুটতে হঠাৎ কোথায় এসে পড়লো তার কিছুতেই মাথায় খেলছে না তাদের। আর হঠাৎ চোখের সামনে থেকে গাড়িটাও কোথায় উধাও হয়ে গেল সেটাও কেউ বুঝে উঠতে পারছে না। অনেকক্ষণ হলো চুপ করে হেঁটে চলার পর এবার মুখ খুলল তন্ময়। দোস্ত বলতো কি হলো, আমরা শিখার পিছু নিতে নিতে এটা কোথায় এসে পড়লাম? আর ওর গাড়িটাই বা কোথায় উধাও হয়ে গেল? আমার কিন্তু অসম্ভব ভয় করছে এবার। দেখ দিনের বেলাতেও কি মারাত্মক অন্ধকার এখানে। তন্ময়ের কথার সাথে তাল মিলিয়ে এবার পাশ থেকে সাগর বলে উঠল, হ্যাঁ রে ইমন, তন্ময় কিন্তু খারাপ কিছু বলেনি। সত্যিই তো আমরা গাড়ির পিছু নিতে নিতে এটা কোথায় চলে আসলাম বলতো? আমার যেন কেমন ভালো ঠেকেছে চারিদিকটা দেখে। ওদের মাথায় গাড়টা মেরে বলে উঠল ইমন, দেখ শালারা এমনিতেই অনেক টেনশনে আছি। তোরা আর এমন আবল তাবল কথা বলে টেনশন বাড়াস না। আমারও এই জায়গাটাকে মোটেও ভালো লাগছে না। বুঝতে পারছি না আমরা রাস্তা ভুল করেছি নাকি আমাদেরকে ভুল করানো হয়েছে। ওই শিখা মেয়েটা অসম্ভব ধূর্তবাদ ও চালাক। ও আমাদের পথভ্রষ্ট করতে এমন কিছু করতেই পারে।
তাই যেভাবেই হোক ওর ঠিকানা আমরা খুঁজে বের করবই। ওকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো। তুই এখনো সেই শিক্ষাকে শাস্তি দিবি বলেই বসে আছিস এমন? একবারও ভাবছিস না আমরা কোথায় এসে পড়লাম? আমার তো এখন সন্দেহ হচ্ছে ওই মেয়েটা আদৌ কোন মানুষ না অন্য কিছু। পৃথিবীতে এমন কোন অদ্ভুত ও ভয়ানক জায়গা আছে বলে আমার মনে হয় না। জায়গাটা একবার খেয়াল করে দেখেছিস? এইরকম ঘন জঙ্গল আর ঝোপঝাড়ে ঘেরা, অথচ এতখানি রাস্তা আসার পরেও আমরা কোন পশু পাখি দেখতে পেলাম না। এর মানে কি বুঝতে পারছিস তোরা? পাশ থেকে বলে উঠল আকাশ। আকাশের কথায় এবার সকলের মাথা টনক নড়ে উঠল। ওরা এবার চারিদিকে ভালোভাবে তাকালো। সত্যি এই পরিমাণ ঘন ঝোপঝাড় এবং জঙ্গলের মাঝে এসে দাঁড়িয়েছে ওরা, অথচ চারিদিকে কোথাও কোন পশু পাখির চিহ্নটুকুও দেখা যাচ্ছে না। আর না কারো ডাক শোনা যাচ্ছে। চারিদিকে শুধু অন্ধকার ছাড়া আর কোন কিছুই নেই। যেন মনে হচ্ছে অমাবস্যার ঘন কালো রাত নেমে এসেছে এই অচেনা জায়গাটার বুকে। এই যেন এক মৃত্যুপুরীতে এসে পড়েছে ওরা। চারিদিকে ভালোভাবে চোখ বুলিয়ে নিয়ে এবার কাঁদো কাঁদো গলায় বলে উঠল তন্ময়। দোস্ত আমারে বাঁচা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আরে আমার তো এখনো বিয়ে হয়নি। ওকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলে উঠল আকাশ। শালা চুপ থাক, এমন ভাবে বলছিস যেন আমরা সবাই বিয়ে করে ৫-১০টা ছেলেপিলের বাপ হয়ে গেছি। শালা আমরা তো সবাই অবিবাহিত। কিন্তু আমাদের এখন ভয় না পেয়ে, ভেঙে না পড়ে বাসায় ফেরার রাস্তা খুঁজে বের করতে হবে। আর সামনে এগিয়ে গেলে চলবে না। তোরা ফিরে যেতে চাইলে ফিরে যা, কিন্তু আমি যাব না। আমি ওই শিক্ষাকে খুঁজে বের করবো আর ওকে খুঁজে বের করে শাস্তি দিয়ে তবেই আমি বাসায় ফিরবো। রাগী গলায় বলে উঠল ইমন। ওর কথা শুনে ওকে ধাক্কা দিয়ে এবার সবাই মিলে একসাথে বলে উঠল। ইমন তুই কি পাগল হয়ে গেছিস? তুই বুঝতে পারছিস না আমরা কোন মৃত্যুপুরীতে চলে এসেছি? এখানে এসে কি তুই নিজের বুদ্ধি সব লোপ পেয়েছিস? আমাদের এভাবে চিন্তা করলে চলবে না। যে করেই হোক বাসায় ফেরার রাস্তা খুঁজতে হবে। তুই শিক্ষাকে কলেজে সাহায্য করতে পারবি। এখানে শুধু শুধু এভাবে নিজের মৃত্যুকে ডেকে নিয়ে আসার কি দরকার বল? চল আমরা ফিরে যাই। সকলে অনেক বোঝানোর পরেও ইমন কারো কথা শুনতে নারাজ। ওর এক কথা, ও শিক্ষার বাসা খুঁজেই ছাড়বে। আর শিক্ষাকে নিজের হাতে শাস্তি দিয়ে তবে নিজের বাসায় ফিরবে। কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না চারিদিকের অবস্থা। সেই কখন থেকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটছে সবাই, ফোনের চার্জ ফুরিয়ে এসেছে এটা কেউ বুঝতে পারছে না। কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ করে সকলের ফোনের লাইট একসঙ্গে নিভে গেল। সাথে সাথে ভয় চিৎকার দিয়ে আকাশের কোলে লাফ দিয়ে উঠে পড়ল তন্ময়। ওকে এভাবে লাফিয়ে উঠতে দেখে এবার সকলেই কিছুটা ঘাবড়ে গেল। আকাশ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রাগী গলায় বলে উঠল। ওই শালা আমারে কি ঘোড়া পেয়েছিস নাকি, এভাবে কাঁদে উঠছিস কেন লাফিয়ে? মারবো টেনে এক থাপ্পড়। তারপরে বুঝবি মজা কাকে বলে। আকাশের কথার উত্তরে কেউ কিছু বলবে তার আগে দূর থেকে একটি তীক্ষ্ণ আলো এসে পড়লো ওদের চোখে। সকলেই আলোর উৎসটার দিকে তাকাতেই যেন সকলের চোখ ধাঁধিয়ে গেল। সেই সাথে ভয়ের শীতল স্রোত বয়ে গেল ওদের সকলের শির দ্বারা বেয়ে। সকলের মাঝে থমথমে পরিবেশ গড়ে উঠল। কারো মুখে কোন কথা নেই। সকলেই হতভম্বের মতো তাকিয়ে আছে সেই আলোর দিকে। আলোটা ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। বেশ কিছুক্ষণ একটানা আলোটার দিকে তাকিয়ে থাকার কারণে সকলের চোখে আলোটা সয়ে গেল। আর তখনই ওরা দেখতে পেল বিশাল আকারের এক ভয়ানক কালো রঙের সাপ এগিয়ে আসছে ওদের দিকে। আর সেই সাপের চোখ থেকেই এমন অসম্ভব আলো ছড়াচ্ছে চারিদিকে। সাপটাকে দেখেই সকলে যেন ভয় অন্তরাত্মা কেঁপে উঠল। ভয় যান বেরিয়ে যাওয়ার অবস্থা হলো সকলের। আকাশ দ্রুত সকলের হাত ধরে বলল, তোরা আর দেরি না করে দ্রুত এখান থেকে চল। আমাদের পালাতে হবে, নইলে আজ আমাদের এই সাপটার হাতেই মরে যেতে হবে। কথাটা বলেই আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো আকাশ। আর খুঁজতে খুঁজতে পেয়ে গেল ভীষণ রকমের গাঢ় একটি ঝোপঝাড়। ঝোপঝাড়টা দেখে দ্রুত সকলের হাত ধরে নিয়ে লুকিয়ে পড়লো সেখানে। ওরা লুকিয়ে পড়তেই সে বিশাল আকারের সাপটি ওদের কাছাকাছি এসে পৌঁছালো। সাপটাকে এত কাছে আসতে দেখে এবার ভয় চিৎকার দিতে নিল তন্ময়। কিন্তু তখনই সবাই মিলে মুখ চেপে ধরল ওর। আর সকলে যেন নিঃশ্বাসটাও বন্ধ করে রাখলো। সাপটা যেন ওদের দেখতে না পারে সেই ভয়। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো সাপটি। তারপর কোন কিছুই না পেয়ে আবার অন্যদিকে দ্রুত ছুটে চলে গেল। যতক্ষণ সাপটাকে দেখা যায় কেউ কোন শব্দ বা কথা বলল না।
তারপর যখন চোখের আড়াল হয়ে গেল তখন সকলে তন্ময়ের মুখটা ছেড়ে দিল। সাথে সাথে তন্ময় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তোদের জন্য, তোদের জন্য আজ মরতে এখানে এসেছি। আমাকে বাড়ি ফিরে নিয়ে চল, নইলে কেউ বাঁচব না আমরা। আমরা হয়তো কোনো মৃত্যুপুরীতে ঢুকে পড়েছি। আমরা কেউ আর জীবিত ফিরতে পারবো না। কথাগুলো বলে পাগলের মতো কান্না করতে লাগলো তন্ময়। তন্ময়ের সাথে তাল মিলিয়ে এবার সকলকেই ভয় গ্রাস করে নিয়েছে। ইমনের মুখেও ভয় ফুটে উঠেছে স্পষ্ট। কোন কথা নেই তার মুখে। সকলেই বুঝতে পেরেছে ওরা মস্ত বড় এক ভুল করে ফেলেছে। হয়তো কোনো গোলকধাঁধায় আটকে গেছে ওরা। কিছুক্ষণ সকলের মাঝে নীরবতা বিরাজমান থাকলো। তারপরেই নীরবতা কাটিয়ে আকাশ বলে উঠল, অনেক হয়েছে, এভাবে ভয় পেয়ে বসে থাকলে চলবে না। চল, আমাদের যেভাবেই হোক রাস্তা খুঁজে বের করতে হবে। আমরা সবাই ধীরে ধীরে আল্লাহর নাম নিতে নিতে এখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকি। এভাবে আর কতক্ষণ এখানে বসে থাকবো? কেউ বলতে পারে না কোথায় কোন বিপদ উৎপেতে আছে আমাদের জন্য। আকাশের কথায় সহমত হলো ইমন এবং বাকি সবাই। কিন্তু তন্ময় সেখান থেকে বের হতে নারাজ। ভয়টা যেন অসম্ভব হারে জেঁকে বসেছে ওর মনে। ও ভাবছে ঝোপঝাড়ের আড়ালে থেকে বের হলেই হয়তো সেই ভয়ানক সাপটা এসে ওদের সকলকে গিলে নেবে। তন্ময় কখন থেকে একটানা কান্না করে চলেছে। কান্নার তীব্রতা যেন এখন আরো দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে তার। সবাই এবার ওকে নিয়ে বেশি টেনশনে পড়ে গেছে। কে জানে ওর কান্নার শব্দে হয়তো কোথা থেকে আবার কোন বিপদ এগিয়ে আসবে ওদের দিকে। সকলে মিলে নানা রকম ভাবে বোঝাতে চেষ্টা করলো তন্ময়কে, কিন্তু ও কোন কিছুতেই বুঝতে নারাজ। এবার আর সহ্য করতে না পেরে ওর গালে ঠাস করে একটি থাপ্পড় বসিয়ে দিল আকাশ। তারপর রাগী গলায় ওর গলা চেপে ধরে বলল, দেখ তন্ময়, এবার কিন্তু অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। এখানে তুই একা বিপদে পড়িসনি, তোর সাথে কিন্তু আমরাও একইভাবে ফেসে গেছি। তাই এভাবে মনোবল হারালে চলবে না। আমাদের যে করেই হোক নিজের মনোবল শক্ত রেখে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে সামনে এগিয়ে যেতে হবে। এখানে কতক্ষণ বসে থাকবি হুয়াহ? তুই কি ভাবছিস এখানে বসে থাকলে আমরা দিনের আলো দেখতে পাবো? ভুলে যাস না আমরা এখন দিনের বেলাতেই এখানে বসে আছি। আর দিনের বেলাতে যদি এখানে এমন অন্ধকার হয়ে থাকে তাহলে রাতে কি অবস্থা হবে ভাবতে পারছিস? প্লিজ ভাই, একটু বোঝার চেষ্টা কর। চল, আমরা সামনের দিকে হাঁটতে থাকি। যেভাবেই হোক আমাদের সকলকে বাসায় ফিরতেই হবে। আকাশের কথা শুনে মনোবল ফিরে পেল তন্ময়। তাই নিজের চোখে জল মুছে নিয়ে উঠতে দাঁড়ালো। সকলে মিলে একসাথে হাত ধরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ এভাবে হাঁটতে পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ এসে বাড়ি খেতে লাগলো সকলের কানে। তাদের কাছে এই সিম্পল একটি শব্দ এতটাই বিশ্রী লাগছে যে এই সামান্য পাতার মর্মর শব্দটাও ওদেরকে ভয়ের শীর্ষে পৌঁছে দিচ্ছে। সকলে সকলের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বারবার শুকনো ঢোক গিলতে লাগলো সবাই। ভয়টা যেন এবার অতিরিক্ত জেঁকে বসেছে সকলের মনে। হঠাৎ করে দূর থেকে ঝড়ো হাওয়া ছুটে আসতে লাগলো ওদের দিকে। এমন হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়া দেখে এবার অন্তরাত্মা কেঁপে উঠল সকলের। চোখের পলকে ঝড়ো হাওয়া এসে বাড়ি গেল সকলের গায়ে। সাথে সাথে চারজনের হাত ছুটে গিয়ে ছিটকে পড়ল চারদিকে। ব্যথায় সকলে এবার কুকিয়ে উঠল। তখনই একটি শীতল সুবাসিত বাতাস এসে বাড়ি খেলো সকলের নাকে ও গায়ে। সাথে সাথে সবাই জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইল। শরীরে প্রচন্ড ব্যথা নিয়ে ঘুম ভেঙে গেল ইমনের। ঘুম ভেঙে তাকিয়ে দেখলো ও নিজের রুমে বিছানায় শুয়ে আছে। কিন্তু সারা শরীরে অসম্ভব ব্যথা করছে তার। যেন শরীরের জায়গায় জায়গায় অনেকটা করে ছিলে গেছে। সেখানে বেশ জ্বালা করছে তার। হাতটা নিজের কাঁধে জ্বালা করা জায়গায় ট্যাপ করতেই হাতের সাথে জমে যাওয়া রক্ত লেগে গেল। আর তখনই ইমনের মনে পড়ে গেল জঙ্গলের মধ্যে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো। ঘটনাগুলো মনে পড়তেই যেন মাথা ঘুরতে শুরু করলো তার। ও যদি সত্যিই জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়ে গিয়ে থাকে তাহলে ও নিজের রুমে নিজের বিছানায় এলো কি করে? এমন হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। তাই খাট থেকে নিচে নেমে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো। হ্যাঁ, ও তো নিজের রুমে আছে। তাহলে কি সেগুলো সব স্বপ্ন ছিল? কিন্তু স্বপ্ন কিভাবে হতে পারে? স্বপ্ন হলে শরীরে এত ব্যথা আর এই আঘাতের দাগগুলো কিসের? এটা তো স্বপ্ন হতেই পারে না। এটা অবশ্যই রিয়েল। কিন্তু রিয়েলি যদি হবে, ও জঙ্গল থেকে নিজের রুমে কিভাবে এলো? এমন হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে খেতে যেন পাগলের মতো অবস্থা হয়ে গেল ইমনের।
অনেক চিন্তা ভাবনার পর নিজের ফোনটা হাতে নিয়ে ফোন করলো আকাশের কাছে। বেশ কয়েকবার কল বেজে বেজে কেটে যাওয়ার পর রিসিভ করলো আকাশ। তারপর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে উঠল, হ্যালো ইমন, তুই ঠিক আছিস? আকাশের এই ছোট্ট কথাতেই যেন চিন্তাটা আরো বেশি বেড়ে গেল ইমনের। কারণ ও বুঝতে পারলো তাহলে আকাশও হয়তো ওর মতোই অসুস্থতা বোধ করছে। আর ওরা হয়তো স্বপ্ন নয়, বাস্তবেই এমন কিছু দেখেছে। তারপরে সন্দেহবশত আবারও জিজ্ঞেস করে ফেললো আকাশকে, আকাশ তুই এখন কেমন আছিস, আর কোথায় আছিস তুই? আমি নিজের বাসায় এবং নিজের বিছানাতে আছি ইমন। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না আমি এখানে কিভাবে এলাম। আমরা 4 বন্ধু তো জঙ্গলের মাঝে ছিলাম, আরেকটি বাতাস এসে আমাদের গায়ে লাগার পর আমরা সবাই জ্ঞান হারিয়ে যাই। বুঝতে পারছি না বাসায় কিভাবে আসলাম আমি। এখানে তোকে ফোন করতে চেয়েছিলাম যে তুই কি আমাকে নিয়ে এসেছিস অজ্ঞান অবস্থায়? আকাশের কথাগুলো শুনে দরদর করে ঘামতে শুরু করলো ইমন। কপালের বিন্দু বিন্দু ঘামগুলো বা হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে নিয়ে বলে উঠল, আমিও বুঝতে পারছি না আকাশ, আমরা কিভাবে নিজেদের বাসায় পৌঁছে গেলাম এবং নিজেদের ঘরে নিজেদের বিছানায়। আমার মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে আমি সবকিছু স্বপ্ন দেখেছি, আবার মনে হচ্ছে এগুলো স্বপ্নের কিছুই নয়, সব বাস্তব। আচ্ছা, তোকে আর আমাকে তো সাগরের তন্ময় নিয়ে আসেনি সেখান থেকে? না ইমন, আমাদের ওরা নিয়ে আসেনি। আমি ওদের কাছে একটু আগে ফোন করেছিলাম। ওদেরও একই অবস্থা। আমরা কোন স্বপ্ন দেখিনি, আমাদের সাথে বাস্তবেই এমন হয়েছে। কিন্তু বুঝতে পারছি না এটা কিভাবে হলো। আচ্ছা তুই এক কাজ কর, এখন তো সকাল 10টা বাজতে চলো। তুই দ্রুত রেডি হয়ে কলেজে চলে আয়। আমিও কলেজে যাচ্ছি আর ওরাও আসছে। সেখানেই বাকি কথা হবে আমাদের। কথাগুলো বলে ইমনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল আকাশ। ইমন বেশ কিছুক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়ে থেকে বিছানার উপরে এসে ধপ করে বসে পড়ল। তারপর বেশ কিছুক্ষণ মনে করার চেষ্টা করলো ও বাসায় কিভাবে আসলো। কিন্তু যখন কিছুতেই মনে পড়ছিল না তখন ফোনটা বালিশের পাশে রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। ও বাইরে বের হতেই ওর আম্মু এগিয়ে এসে বলল, ইমন তোমার কি হয়েছে বলো তো? কালকে দুপুরের আগে কলেজ থেকে ফিরে বাসায় এসে শুয়ে পড়লে। আর কতবার ডাকলাম তোমায় কিন্তু একটু দরজা খুললে না। কি ব্যাপার বলতো? আর আজকে সেই ঘুম থেকে উঠলে সকাল 10টায়। আমরা সকলে কত ভয় পেয়ে গেছিলাম জানো তুমি? শেষে তোমার আব্বুর ডুপ্লিকেট চাবি দিয়ে তোমার রুমে ঢুকে রেখেছে যে তুমি ঘুমিয়ে আছো। তাই তোমাকে ডাকা হয়নি। তোমার কি শরীর খারাপ? আম্মুর এমন কথা শুনে আরো বেশি অবাক হলো ইনু। কারণ ওরা কালকে দুপুরে কলেজ থেকে সোজা শিক্ষার পিছন পিছন গিয়েছিল। তাহলে ওর আম্মু কিভাবে বলছে যে ও দুপুরে কলেজ থেকে সোজা বাসায় এসে শুয়ে পড়েছে? এটা কিভাবে সম্ভব? এসব ভাবতে আবার মাথা ঘুরে উঠছে ইমনের। আম্মুকে কি বলবে কিছুই বুঝতে পারছে না ও। তাই কথা কাটিয়ে যাওয়ার জন্য বলল, আম্মু আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। কলেজ যেতে হবে। কাল শরীর খারাপ ছিল তাই শুয়ে পড়েছিলাম। আর কথা বাড়িও না প্লিজ। কথাটা বলেই ওর আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টেবিলে গিয়ে বসে পড়লো আমন। ওর আম্মু কিছু আর জিজ্ঞেস না করে একটি ছোট করে নিঃশ্বাস ছাড়ল। কারণ সে জানে তার ছেলের ব্যাপারে। সে একবার কিছু না বলতে চাইলে তাকে দিয়ে বলানো প্রায় অসম্ভব। তাই আর কথা না বাড়িয়ে ইমনের জন্য খাবার রেডি করতে চলে গেলেন তিনি। ক্লাসে না গিয়ে ক্যান্টিনে বসে আছে তারা 4 বন্ধু। সকলের মাঝে নীরবতা বিদ্যমান। কারো মুখে কোন কথা নেই। সবাই কেমন অসহায় লোক নিয়ে বসে আছে চেয়ারে। ক্যান্টিনে এখন ওরা 4 জন ছাড়া আর কেউ নেই। সবাই ক্লাস করতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ এভাবে নীরব থাকার পর বলে উঠল তন্ময়, তোরা আমার কথা বিশ্বাস করিসনি তাই না? আমি বলছি শিখা নামের ওই মেয়েটি কোন সাধারণ মেয়ে নয়। ওর মাঝে অবশ্যই কোনো খারাপ শক্তি আছে। নইলে এটা কিভাবে সম্ভব হলো? আমাদের কেউ জানি না আমরা কিভাবে সেই কালো জঙ্গল থেকে বাসায় নিজের বিছানায় ফিরে এলাম। এমনকি বাসার সবাই বলছে আমরা নাকি কাল দুপুরে কলেজ শেষে বাসায় চলে গেছি। অথচ আমরা তেমন কিছুই করিনি। আর যদি আমরা বলি এসব আমাদের স্বপ্ন ছিল, তাহলে 4 জন একসাথে কিভাবে একই স্বপ্ন দেখবো বল? এমনকি আঘাতের চিহ্নগুলোও আমাদের শরীরে আছে। এটা কিভাবে সম্ভব? আমরা অনেক বড় ভুল করে ফেলেছি এমন। ওই মেয়েটির সাথে আমাদের এভাবে পাঙ্গা নেওয়া উচিত হয়নি। জানি না আমাদের কি অবস্থা করবে ওই মেয়েটি।
নিশ্চয়ই ও একটি ডাইনি। আমাদের সবাইকে মেরে ফেলবে ও। আমরা আর বাঁচবো না, কেউ বাঁচবো না। সব তোর দোষ ইমন, তোর কারণে আজকে আমাদের এই অবস্থা। কথাগুলো বলেই ফুপিয়ে উঠল তন্ময়। ওকে এভাবে ভেঙে পড়তে দেখে সবাই ভাবনায় পড়ে গেল। ইমনও কিছু বলছে না ওকে। রেডিও যাচ্ছে না অন্য দিনের মতো। কারণ ও নিজেও অনেক ডিপ্রেশনে চলে গেছে এইসব ভাবনা নিয়ে। তখনই ওদের ভাবনায় ছেদ কাটিয়ে পাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ বলে উঠল, আসসালামু আলাইকুম, আকাশ ভাইয়া, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আলাদাভাবে। মেয়েলি কণ্ঠের উৎসকে অনুসরণ করে সেদিকে সবাই ঘুরে তাকালো। আর তাকিয়ে সবার চোখে মুখে ফুটে উঠল বিস্ময়ের ছাপ। কারণ ওদের পাশে দাঁড়িয়ে আছে শিখা। চোখে তার অদ্ভুত মায়া কাজ করছে। নীল বর্ণের চোখের মনি যেন ছলছলে এক বিন্দু পানির আভা ফুটে উঠেছে। ওর দিকে তাকিয়ে আর ভয় করছে না কারোরই। হঠাৎ আকাশের কি হলো, ও কোন কিছু না ভেবে উঠে দাঁড়িয়ে শিখার পিছু পিছু চলে যেতে লাগলো। আকাশকে শিখার সাথে যেতে দেখে বেশ কয়েকবার পিছু ডাকলো তন্ময়, সাগর আর ইমন। কিন্তু কারো ডাকেই সাড়া দিল না আকাশ। ওকে নিয়ে সোজা খালি লাইব্রেরিতে চলে গেল শিখা। তারপর লাইব্রেরিতে দুজন ঢুকেই দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। বাইরে থেকে স্পষ্ট সেসব দেখতে পেল ওরা তিনজন। এখন ওদের কি করা উচিত ওরা কিছুতেই বুঝতে পারছে না। তবে অসম্ভব ভয় করছে আকাশের জন্য। এদিকে লাইব্রেরির কাছে এগিয়ে গিয়ে ওকে ডাকার ওর সাহস পাচ্ছে না ওরা। তাই আর কিছু ভাবতে না পেরে সেখানে চুপ করে দাঁড়িয়ে আকাশের জন্য অপেক্ষা করতে লাগলো। লাইব্রেরির ভেতরে আকাশকে নিজের সামনে চেয়ারে বসিয়ে দিয়ে বিপরীত পাশে চেয়ারে বসে পড়ল শিখা। ওরা বসে পড়তেই যেন আকাশ কোনো ধ্যান থেকে বেরিয়ে আসলো। এতক্ষণ যেন ওর মাঝে কোন হুঁশ ছিল না। যখন এসব কিছু খেয়াল হলো তখন অনেক বেশি ভয় পেতে লাগলো আকাশ। ও বুঝতে পারছে না ও কিভাবে এখানে চলে আসলো শিখার সাথে। আকাশের কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়তে লাগলো। সেটা বুঝতে পেরে নরম কণ্ঠে বলে উঠল শিখা, দয়া করে আপনি ভয় পাবেন না ভাইয়া। আমি আপনার কোন ক্ষতি করব না। আমি জানি আমাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে আপনার। তবুও বলবো প্লিজ আপনি ভয় পাবেন না। শিখার কথায় নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করলো আকাশ। তারপর শার্টের হাতার সাথে কপালের ঘামটা মুছে নিয়ে ঘাবড়ানো গলায় বলে উঠল, কি বলতে চাও বল? আর আমাকে এখানে কেন নিয়ে এসেছো তুমি? সব বলবো ভাইয়া, আপনাকে সব বলবো বলেই আপনাকে আমি এখানে নিয়ে এসেছি। কিন্তু তার আগে আমাকে দেখে ভয় পাওয়াটা বন্ধ করুন। আপনি যদি এভাবে আমাকে দেখে ভয় পেতে থাকেন তাহলে আপনার কাছে আমি সবকিছু বলতে পারবো না। ট্রাস্ট মি, আমি আপনাদের কারো ক্ষতি করবো না। কি বলবে কিছুতেই বুঝতে পারছে না আকাশ। এদিকে ভয় করছে প্রচুর। তবুও মনে সাহস জুগিয়ে প্রশ্ন ছুড়ে দিন শিখা দিকে, তুমি আসলে কে বলো তো? তুমি একটি মানুষ হতেই পারো না। কাল আমাদের সাথে যেগুলো ঘটেছে তোমার পিছনে গিয়ে, সেগুলো কোন মানুষের পিছনে যাওয়ার কারণে হতে পারে না। নিশ্চয়ই তোমার মাঝে আলাদা কোনো ব্যাপার আছে। সত্যি করে বলো তুমি কে? কে তুমি? আকাশের কথায় নিশ্চয়ই কিছুক্ষণ কান্না করলে শিখা। ওর চোখে পানি দেখে ঘাবড়ে গেল আকাশ। ও এভাবে কেন কান্না করছে কিছুই ওর মাথায় ঢুকলো না। আকাশ আবারও কিছু বলতে যাবে ওকে থামিয়ে দিয়ে শিখা বলে উঠল, ভাইয়া আপনি ঠিকই বলেছেন, আমি আপনাদের মতো সাধারণ কোন মানুষ ছিলাম না একশায়। কিন্তু এখন আমি একজন সাধারণ মানবী, একদম আপনাদের মতো। তবুও আমার মাঝে কিছু আলাদা শক্তি আছে যা আপনাদের মাঝে নেই। আর কাল আপনাদের সাথে যেসব ঘটেছে সেগুলো কোনো বাস্তব ঘটনা নয়, সবই আপনাদের স্বপ্ন ছিল। আপনারা আমার পিছু নিয়েছিলেন ঠিকই, কিন্তু আমার পিছু পিছু জঙ্গল পর্যন্ত পৌঁছানোর আগেই আপনারা নিজেদের বাড়িতে চলে যান। আর ঘুমের মাঝে স্বপ্ন দেখেন বাকিটুকু। শিখার শেষ কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লো আকাশ। ও মাথা চুলকে নিয়ে বলে উঠল, এসব তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমরা তোমার পেছনে জঙ্গলে গিয়েছিলাম। আমরা আবার বাসায় কখন ফিরলাম? আর আমাদের যদি ওই সবকিছু স্বপ্নই হবে তাহলে বাস্তবে আমাদের শরীরে এত ব্যথা, জায়গায় জায়গায় এত ছিলে গেল কিভাবে? আর তুমি বা আমাদের স্বপ্নের ব্যাপারে কি করে জানো? একটি দীর্ঘশ্বাস সেরে কিছুক্ষণ চুপ করে বসে রইল শিখা। তারপর আবার বলতে শুরু করলো, কারণ ওই স্বপ্নগুলো আপনাদের আমি দেখিয়েছি ভাইয়া। আর স্বপ্নের মাঝে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো স্বপ্নের মাঝে হলেও বাস্তবে আপনাদের উপর তার প্রভাব পড়েছে। আর আপনারা আমার পিছু নিয়ে বাসায় চলে গিয়েছেন কারণ তখন আপনারা সবাই আমার মায়ের ভেতর ছিলেন। সেই মার পরে আপনারা কোন কিছু বুঝতে পারেননি।
তবে আপনার কাছে আমার অনেক হেল্প প্রয়োজন। আমি শুধু আপনাকে সিলেক্ট করেছি আমায় সাহায্য করার জন্যে। কারণ একমাত্র আপনি পারবেন আমাকে সাহায্য করতে। ভনিতা না করে সবকিছু ঠিক ঠিক আমাকে খুলে বল শিখা। আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে আমার। বুঝতে পারছি না তুমি আমাকে পথভ্রষ্ট করছো নাকি আমাকে কোন বিপদে ফেলার চেষ্টা করছো। সত্যি করে বলো তোমার মতলবটা কি? আমি এই কলেজে একজনের খুঁজে এসেছি ভাইয়া। যাকে খুঁজে চলেছি আমি দীর্ঘ 20 বছর হলো। তার জন্য আমার সকল শক্তি হারিয়ে গেছে। তাকে না পেলে আমি হয়তো একসময় এভাবেই মারা যাব। তাকে যেভাবেই হোক আমার চাই। আর তাকে খুঁজে বের করতে সাহায্য করবেন আপনি আমায়। কেননা আমি যখন স্বপ্নে আপনাদের সকলকে পরীক্ষা করছিলাম তখন সকলের মাঝে আপনাকেই আমার মনে হয়েছে যে আপনি খুব বুদ্ধিমান এবং সাহসী ছিলেন। তাই আপনি পারবেন আমায় সাহায্য করতে। শিখার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে চুপ করে কিছুক্ষণ বসে রইল আকাশ। তারপর বোঝার চেষ্টা করলো শিখা আসলে ওকে কি বলতে চাইছে। বেশ কিছুক্ষণ ভাবার পরে যখন কোন কিছু খুঁজে পেল না, তখন শিখার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে রাজি। যদিও জানি না কি ব্যাপারে তোমাকে সাহায্য করতে হবে। তবে যতটা সম্ভব আমি নিজের সর্বোচ্চ দিয়ে তোমায় সাহায্য করব। কিন্তু তার আগে সবকিছু আমাকে বুঝিয়ে বলো। আমি তোমার কথা কোন কিছুই বুঝতে পারছি না। মাথা হ্যাং হয়ে যাচ্ছে আমার। আকাশের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর আকাশের কাছে সবকিছু খুলে বলল শিখা। সবকিছু শুনে যেন আকাশ হতভম্বের মতো তাকিয়ে রইল ওর দিকে। ওর যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এত সব ঘটনা। তারপরে সবকিছু মেনে নিল আর শিখাকে কথা দিল শিখাকে সাহায্য করবে। শিখা অনেক খুশি হলো আকাশের সহযোগিতা পাবে বলে। তারপর আকাশ বেরিয়ে আসলো লাইব্রেরি থেকে। ওকে লাইব্রেরি থেকে বেরিয়ে আসতে দেখে দৌড়ে ওর কাছে এসে দাঁড়ালো ওর 3জন বন্ধু। ওদের এভাবে তেড়ে আসতে দেখে জিজ্ঞেস করলো আকাশ, কিরে এমন ছাগলের মতো 3জন দৌড়ে আমার কাছে আসলি কেন? আমি কি তোদের জন্য কাঁঠালের পাতা হাতে দাঁড়িয়ে আছি? আকাশের এমন উদ্ভট কথা শুনে রাগ উঠে গেল ইমনের। আকাশের মাথায় গাঁটটা মেরে বলে উঠল, শালা আমরা এখানে তোর চিন্তা করে মরে যাচ্ছি, আর তুই এসব কি বলছিস? ওই মেয়েটা কই, তুই বের হলি? এটা শিখা কোথায়? কথাটা বলে আকাশকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে লাইব্রেরির মধ্যে ঢুকে গেল ইমন। কিন্তু লাইব্রেরিটা পুরোই ফাঁকা, সেখানে কেউ নেই। লাইব্রেরিটা ফাঁকা দেখে বেশ অবাক হলো ইমন। বাইরে বেরিয়ে এসে আকাশকে বলল, কিরে আকাশ তুই একা বের হলি কিন্তু শিখাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? ও তো তোর সাথে লাইব্রেরিতে ছিল। ইমনের প্রশ্নে বেশ কিছুক্ষণ চুপ করে রইল আকাশ। তারপর ধমকের সুরে বলে উঠল, আচ্ছা তোরা কি 2 দিন ধরে সব উদ্ভট স্বপ্ন দেখিস নাকি বলতো? শিখা কোথায় আমার সাথে আসলো? আমি তো একটা বই খুঁজে বের করবো বলে একা একাই লাইব্রেরিতে গিয়েছিলাম। এসব ফল কথা বাদ দিয়ে চল ক্লাসে গিয়ে বসি। শেষ ক্লাসটা অন্তত করতে দিবি নাকি? কথাটি বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্লাসের দিকে হাঁটা দিল আকাশ। ওর এমন কথা শুনে 3জনই অবাক হয়ে গেল। গভীর রাত, চারিদিকে ঘুরঘুরে অন্ধকার, জঙ্গলের মাঝখানে একটি বড় প্রাসাদ। আর প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে শিখা। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অঝোর ধারায় পানি। এই গভীর জঙ্গলের চারিদিক থেকে নানারকম সব ভয়ানক ডাক ভেসে আসছে শিখার কানে। কিন্তু কোনো কিছুতেই যেন খেয়াল নেই তার। সে এক নজরে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশের চাঁদটা যেন আজ ভীষণভাবে বেইমানি করছে তার সাথে। চাঁদে যেন কোন আলো নেই, বা নেই চাঁদে দেখা। চারিদিকে অন্ধকারের মাঝে শিখা দাঁড়িয়ে আছে একা। বেশ অনেকক্ষণ সময় ধরে এইভাবে দাঁড়িয়ে থাকার পর আকাশের দিক থেকে চোখ সরিয়ে জঙ্গলের গভীরে দৃষ্টি রাখলো শিখা। তারপর মনে মনে ভাবতে লাগলো তার কষ্টের কথাগুলো। গত 20 বছর যাবৎ সে তার সন্তানকে দেখেনি। এমনকি জন্ম নেওয়ার পর একটিবারে বেশি তার সন্তানকে কাছে পাওয়ার সৌভাগ্য হয়নি তার। নিজের স্বামীকেও রক্ষা করতে পারেনি সে। তার স্বামী বন্দী হয়ে আছে হয়তো কোনো এক অচেনা জায়গায়। শুধু মাঝখান থেকে একা রয়ে গেছে সে এই নিষ্ঠুর পৃথিবীর বুকে। আর পাগলের মতো প্রতিনিয়ত শিখা নামের মেয়েটার রূপ নিয়ে খুঁজে চলেছে প্রিয়জনদের। এই শিখা অন্য কেউ নয়, এই শিখাই হলো সেই চাঁদনি, যার বিয়ে হয়েছিল হাসানের সাথে। তারা দুজনেই ছিল জিন ও জিন কন্যা। চাঁদনি অতীতের কষ্টের কথা ভেবে হাতের উল্টোপি দিয়ে চোখে জল মুছে নিয়ে ছাদ থেকে নিচে নেমে পড়ল। তারপর নিজের রুমে গিয়ে বিছানায় একটি শুয়ে পড়ল।
চোখের পানি যেন প্রতিটি মুহূর্তে নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে তার। কোনভাবেই যেন আটকানোর উপায় নেই। আর কিভাবেই বা আটকাবে সে? সারাদিন পাগলের মতো নিজের সন্তানকে খুঁজে বেড়ানোর পর এই সময়টাই সে একা থাকে। আর পাগলের মতো ছটফট করে প্রিয়জনদের হারানোর শোকে। এভাবেই বিছানায় শুয়ে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল শিখার ও চাঁদনি। শহরের রাস্তা ধরে বিশাল বড় একটি কালো রঙের সাপ এগিয়ে যাচ্ছে। আর সাপটির চোখ শুধু এদিক ওদিক খুঁজে চলেছে চেনা কারো মুখ। সারা রাস্তা অনেক খোঁজার পরেও যখন যাকে খুঁজতে এসেছিল তাকে পেল না। তখন সাপটি ক্লান্ত হয়ে একটি সুন্দরী মেয়ের রূপে ফিরে এল। আর পাশে থাকা একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল। 15 থেকে 20 মিনিটের মতো বসে থাকার পর আবার উঠে গেল সে। তারপর সেই মেয়ের রূপেই হাঁটতে শুরু করলো সামনের দিকে। এভাবে বেশ অনেকটা পথ হেঁটে আসার পরে এই মেয়েটি চোখে পড়ল সামনে একটি বাসার দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মোবাইল হাতে একটি ছেলের দিকে। ছেলেটিকে দেখে ক্রু হাসি ফুটে উঠল মেয়েটির মুখে। সে বাঁকা হেসে ছেলেটির দিকে তাকিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। ছেলেটি মোবাইল টিপতে টিপতে হঠাৎ নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে চোখ পড়তেই যেন থমকে গেল তার চোখ। সে হাঁ করে তাকিয়ে রইল মেয়েটির দিকে। এত সুন্দরী মেয়ে আগে দেখেছে বলে তার মনে হয় না। ছেলেটির সাথে চোখাচোখি হতেই মেয়েটি আবেদনময় দৃষ্টিতে ছেলেটিকে ইশারা করে নিচে আসতে বলল। ছেলেটি জানে না কি হলো, সে মন্ত্রমুগ্ধর মতো মেয়েটির ডাকে সাড়া দিয়ে দোতলা থেকে ধীরে ধীরে নিচে নেমে এল। মেয়েটির সামনে এসে দাঁড়ালেই মেয়েটি আর ছেলেটিকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। ছেলেটিকে সাথে নিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে বিশাল আকারে সাপের রূপ নিল মেয়েটি। সাথে সাথে ছেলেটির যেন হুঁশ ফিরে এল। সে ভয়ে চিৎকার করতে নিলে মেয়েটি তাকে নিজের লেজ দিয়ে জড়িয়ে ধরে তার মুখ আটকে ধরল। এতটাই চেপে ধরেছে যে ছেলেটি মনে হচ্ছে তার শরীরের হাড় ভেঙে যাচ্ছে সব। এভাবে বেশ কিছুক্ষণ ধরে রাখার পরে ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলল। ছেলেটিকে জ্ঞান হারাতে দেখে মেয়েটির মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে আর দেরি না করে নিজের মানুষের রূপে ফিরে এসে ছেলেটিকে কোলে তুলে নিল। তারপর আকাশে উড়ে যেতে লাগলো তাকে নিয়ে। বেশ কিছুক্ষণ উড়ে যাওয়ার পর সেই অন্ধকার রুমের সামনে এসে পৌঁছালো সে। যে রুমটাতে একটি মূর্তি রাখা আছে আর স্টার চিহ্ন এঁকে চারপাশে মোম জ্বালানো। রুমটার সামনে নেমে ছেলেটির মুখের দিকে ফিরে তাকালো মেয়েটি। তারপর বাঁকা হেসে ছেলেটিকে নিয়ে এক পা উপকারে সেই রুমটার মাঝে প্রবেশ করলো। আর রুমের মাঝে প্রবেশ করতেই মেয়েটির সুন্দর চেহারা বদলে একটি বয়স্ক কুৎসিত মহিলার চেহারায় চলে আসলো সে। তারপর সেই ছেলেটিকে স্টার চিহ্নটার মাঝখানে চিৎ করে শুয়ে দিয়ে নিজে ছেলেটির পাশে বসে পড়ল। তারপর মহিলাটি চোখ বন্ধ করে বসে মন্ত্র পড়তে লাগলো। এক নাগারে বেশ কিছুক্ষণ মন্ত্র পড়া রুমের বাইরে যেন চারিদিকে থেকে ঝড় উঠে আসলো। পুরো রুমটা কাঁপতে লাগলো ভীষণভাবে। তবুও মহিলাটি চোখ খুলল না। সে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। এভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর হঠাৎ করে চারদিকে ঝড় থেমে গেল। ঝড় থামার পর মহিলাটি চোখ মেলে তাকালো সামনে থাকা সেই ছেলেটির দিকে। ছেলেটি ততক্ষণে হালকা জ্ঞান ফিরতে শুরু করেছে। একটু পর পুরোপুরি জ্ঞান ফিরে এলে ছেলেটা চারদিকে তাকিয়ে দেখে ভয়ে আটকে উঠল। লাফিয়ে একটু বসার চেষ্টা করলে খেয়াল করলো ওর শরীরের কোন কিছুই নাড়াতে পারছে না। শুধু সবকিছু দেখতে পাচ্ছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে। অসহায় দৃষ্টিতে নিজের অবশ শরীরের দিকে দেখতে লাগলো ছেলেটি। তখনই পাশে বসে থাকা সেই খারাপ মহিলাটি হা হা করে হাসতে লাগলো। তার হাসির শব্দে মাথা ঘুরিয়ে ছেলেটি তাকালো তার দিকে। আর তাকে দেখতেই যেন ভয় শিউরে উঠল তার পুরো শরীর। অসম্ভব ভয়ানক দেখতে একটি বয়স্কা মহিলা বসে আছে ওর পাশে। চোখের নিচে তার গাঢ় কালি। এমনিতেই তার গায়ের রং নীল। চোখের নিচে কালির কারণে আরো ভীষণ ভয়ানক লাগছে তাকে দেখতে। চোখ দুটো লাল টকটকে, সাথে শরীরে পড়ে থাকা আলখাল্লা থেকে ছুটে যাচ্ছে বৃষ্টি পচা গন্ধ। ছেলেটি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে আপনি আর আমাকে এটা কোথায় ধরে নিয়ে এসেছেন? আমাকে আমার বাড়ি যেতে দিন। আমাকে মারবেন না প্লিজ, আমি নিজের শরীর নাড়াতে পারছি না কেন, কে আপনি? কথাগুলো বলেই ভয় কাঁদতে শুরু করলো ছেলেটি। ওকে ভয় কান্না করতে দেখে যেন আরো বেশি মজা পেল সেই খারাপ মহিলাটি। সে হা হা করে হাসতে হাসতে বলে উঠল, কে আমি তা জেনে তোর কোনো কাজ নেই। তুই প্রস্তুত হ এখন মরার জন্যে। এতটুকু বলেই ছেলেটিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার গায়ের উপরে বেশ কিছু লাল রং আর কিছু তরল জাতীয় জিনিস ছিটিয়ে দিল। সেগুলো ছেলেটির গায়ে পড়তেই ছেলেটি চিৎকার করে কান্না করতে লাগলো। আর ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে লাগলো। কিন্তু মহিলাটি ওর কোন কথাই শুনল না।
বরং পাশে থাকা বিশাল বড় একটি তরবারি হাতে নিয়ে এক কোপে ছেলেটির মাথা ধর থেকে আলাদা করে ফেলল। তারপর ছেলেটির গলা দিয়ে রক্ত পড়তে দেখে সেগুলো জোকের মতো চুষে চুষে খেতে লাগলো। কি ভয়ানক দৃশ্য, যেন শরীর কেঁপে ওঠার মতো অবস্থা। ছেলেটির গায়ে পুরোপুরি রক্ত খাওয়া হলে উঠে বসল সে। তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। রক্তটা জিভ দিয়ে চেটেপুটে খেয়ে নিয়ে হাহা করে হাসতে হাসতে বলল, আর মাত্র 3 জন, আর মাত্র 3 জনের রক্ত এভাবে খেতে পারলেই আমি আরো শক্তিশালী হয়ে যাব। তখন চাঁদনি, তুই কোনভাবেই বাঁচতে পারবি না আমার হাত থেকে। আমার ভাইকেও আমি আগের মতো ফিরিয়ে আনবো, আর তোকে খুঁজে বের করে ধ্বংস করব আমি, সাথে তোর মেয়েটাকেও। কথাগুলো বলেই ঘর কাঁপিয়ে হাসতে লাগলো মহিলাটি। সকাল 10:50। কলেজের মাঠে বসে আছে তন্ময়, সাগর আর ইমন। কিন্তু ওদের মাঝে আকাশ নেই। আকাশ কলেজে আসার পর থেকেই কেন জানি না ওদেরকে এড়িয়ে চলছে, আর প্রতিটি ক্লাসে গিয়ে গিয়ে সব মেয়েগুলোর সাথে কথা বলছে। তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে না ভাবে। বিষয়টা বেশ ভালো করেই খেয়াল করছে ইমন। এর আগে কখনো আকাশকে এভাবে কারোর পিছনে ঘুরতে দেখেনি সে, কিন্তু এখন মেয়েদের পিছনে এভাবে ঘুরতে দেখে অনেকটাই অবাক হলো সে। ইমনকে অন্যমনস্ক বা বসে থাকতে দেখে পাশে থেকে বলে উঠল সাগর, কি রে ইমন, কি হয়েছে তোর? তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? আর কি এত ভাবছিস? সাগরের কোথায় ধ্যান ভাঙলো ইমনের। সে একটি ক্লাসের দিকে তাকিয়ে বলে উঠল, আর বলিস না। তোরা কি খেয়াল করেছিস গতকাল থেকে আমাদের আকাশের মাঝে কত পরিবর্তন হয়েছে? যে ছেলেটি কখনো এক মুহূর্তের জন্য আমাদের ছাড়া থাকে না, কোন মেয়ের সাথে কথা বলে না, সেই ছেলে দেখ সকালে আসার পর থেকে দেখছি ও সকল মেয়েদের সাথে এগিয়ে গিয়ে কথা বলছে, সকলের দিকে কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বিষয়টা আমার মোটেও ভালো লাগছে না। আরে ভাই, ঠিকই বলছিস তুই। জানি না আমাদের সেদিন ওই শিখার পিছনে যাওয়ার পর থেকে কেন সবকিছু এমন উল্টাপাল্টা হচ্ছে। আমি তো সেদিনের পর থেকে আর রাতে রুম থেকেই বের হই না। জানি না সেই শিখার মাঝে কি এমন আছে। কালকেও তো আকাশ শিখার সাথে গিয়েছিল লাইব্রেরিতে। পর আকাশকে বের হতে দেখলেও শিখাকে আর দেখলাম না। কিন্তু লাইব্রেরি থেকে বের হওয়ার পর থেকেই আকাশের ব্যবহার কেমন পাল্টে গেছে। পাশে থেকে চিন্তিত গলায় বলে উঠল তন্ময়। ওর কথা শুনে সবাই একমত হলো। তারপর সকলেই তাকিয়ে রইল আকাশের দিকে। 2 থেকে 3 মাস বয়সের একটি ছোট্ট মেয়েকে কোলে নিয়ে আদর করছেন অনেকগুলো মানুষ। সকলের চেহারাগুলো উজ্জ্বল এবং অসম্ভব সুন্দর দেখতে। সবার মুখে রয়েছে তৃপ্তির হাসি। মেয়েটা যার কোলে রয়েছে তাকে দেখতে অসম্ভব সুন্দরী। তিনি অনেক ভালোবেসে আদর করে বাচ্চাটিকে বুকে টেনে নিচ্ছে। আশেপাশে সকলের মুখে তখন বাচ্চাটির জন্য নানা রকমের আদরের ডাক। বাচ্চাটিও খলখলিয়ে হাসছে তার পিতামাতার কোলে। সবকিছুই অনেক সুখের এবং আনন্দময় চলছে। কিন্তু হঠাৎ যেন চারিদিক থেকে কালবৈশাখী ঝড় উঠে এলো। সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। সকলের হাসিমুখগুলো পরিণত হলো অসম্ভব বিষণ্ণতায়। বাচ্চাটির মা যেন পাগলের মতো ছোটাছুটি করতে লাগলো বাচ্চাটিকে নিয়ে। এভাবে ছুটতে ছুটতে একসময় হঠাৎ করে সে বাচ্চাটিকে নিয়ে আছড়ে পড়ল কোথাও। মায়ের কোল থেকে ছিটকে গিয়ে বাচ্চাটি কোথায় গিয়ে পড়লো সেটা আর কেউ জানল না। বাচ্চাটির মনে হলো সে যেন এক অথৈ সাগরে তলিয়ে যাচ্ছে। এতটুকু স্বপ্ন দেখে চিৎকার করে ধরফড়িয়ে উঠে বসলো ঈশা। তারপর নিজের মুখের ওপর দুহাত রেখে কান্না করতে শুরু করলো। পাশের রুম থেকে ঈশার চিৎকার শুনে দৌড়ে এলেন দুজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা। তারপর ঈশার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে ভদ্রমহিলা বলতে লাগলেন, কি হয়েছে ঈশা, তুমি এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? আজও কি সেই একই স্বপ্ন দেখেছ? এতটুকু বলতেই ঈশা নিজের মুখের উপর থেকে হাত সরিয়ে ঝাপটে ধরলেন ভদ্রমহিলাকে। তারপর কান্না করতে করতে বলতে লাগলো, মামুনি, তুমি আমাকে বলবে কেন প্রতিদিন এই একই স্বপ্ন দেখি? গত 1 বছর হলো এই স্বপ্নটা কেন আমার পিছু ছাড়ছে না? আমার ভালো লাগে না এই স্বপ্ন দেখতে। আমার মনে হয় সেই বাচ্চা মেয়েটা যেন আমি, আর আমি অথৈ সাগরে তলিয়ে যাচ্ছি আমার বাবা মার বুক থেকে। কিন্তু আমার বাবা মা তো তোমরা, তাই না? তাহলে আমি ওগুলো কাদের স্বপ্ন দেখি মামুনি? আমার আর ভালো লাগে না, পাগল হয়ে যাচ্ছি আমি। কথাগুলো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলে আরো জোরে কান্না করতে লাগলো ঈশা। ওকে কান্না করতে দেখে ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে বলে উঠলেন ভদ্রমহিলা,
কেঁদো না মামুনি, স্বপ্ন তো স্বপ্নই হয়, বাস্তবে এর কোন ভ্যালু নেই। আর আমরাই তো তোমার মা বাবা, প্লিজ এভাবে কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। ভদ্রমহিলা এতটুকু বলতেই পাশ থেকে বলে উঠলেন ভদ্রলোকটা, ঈশা মামুনি আমার দিকে তাকাও। এই দেখো, আমরা তো তোমার পাশে বসে আছি, তাই না? তাহলে তুমি কেন শুধু শুধু এমন চিন্তা করছো বল? আর তাছাড়া স্বপ্নের সাথে বাস্তবের কোন মিল হয় না। স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি, ওগুলো মাথায় রেখো না। তুমি ঠিক মতো ঘুমাও না দেখে আর ঠিক মতো খাওয়া দাওয়া করো না দেখে তোমার এমন অবস্থা। এসব নিয়ে না ভেবে এখন চুপ করে একটু ঘুমাও। কালকে তোমার নতুন কলেজে অ্যাডমিশন নিতে হবে তো, তাই না? বাবার কথা শুনে অনেকটাই শান্ত হলো ঈশা, কিন্তু তবুও ওর মাথার মাঝে ঘুরপাক খেতে লাগলো স্বপ্ন নিয়ে নানা রকম কথা। সেগুলোকে দূরে সরিয়ে রেখে আস্তে করে বিছানায় শুয়ে পড়ল সে। ঈশার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিতে লাগলেন ভদ্রমহিলা। তারপর একটু পরে ঈশা ঘুমিয়ে পড়লে রুম থেকে বেরিয়ে গেলেন ভদ্রলোক এবং ভদ্রমহিলা। তবে ওনাদের কপালে কোনো কিছু নিয়ে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, যা তারা ঈশাকে দেখাতে চায় না। সকাল 11টা। কলেজের পিছনে বিশাল বড় একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে শিখা এবং আকাশ। শিখা ব্যাকুল হয়ে আকাশকে জিজ্ঞেস করে, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন আকাশ? আকাশ কিছুক্ষণ নিচের দিকে মাথা নিচু করে দিয়ে চুপ করে থেকে গম্ভীর গলায় বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিন শিখা, আমি আপনার মেয়েকে অনেক খুঁজেছি, কিন্তু আপনি যেমন বলেছেন আমাকে, তেমন কোন মেয়েকে পাইনি আমি পুরো কলেজে খুঁজে। আকাশের কথায় অনেকটাই হতাশ হয়ে পড়ল শিখা। সে হতাশ গলায় বলে উঠল, আমি কবে খুঁজে পাবো আমার মেয়েকে? সময় যে আর বেশি দেরি নেই। আর মাত্র কয়েকদিন পরেই সে 21 বছরে পা দেবে। আর তখনই তার মাঝে অদ্ভুত সব বিষয়গুলো দেখা দেবে। সেই মুহূর্তে সে যদি ওই কাল সব রূপী জিনকন্যার হাতে পড়ে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যে করেই হোক আমার মেয়েকে আমার খুঁজে বের করতেই হবে। আপনি আমাকে সাহায্য করুন আকাশ, যেভাবেই হোক আমার মেয়েকে খুঁজে বের করতে সাহায্য করুন আকাশ। শিখার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আকাশ বলে উঠল, আমি নিজে যতটা সম্ভব চেষ্টা করছি আপনার মেয়েকে খুঁজে বের করতে। আপনি চিন্তা করবেন না, তাকে আমরা পাবোই ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? হুমম, বলুন, কি জানতে চান? কিছুক্ষণ চুপ থেকে মাথা চুলকাতে চুলকাতে বলে উঠল আকাশ, আচ্ছা শিখা, আপনি বলছেন আপনার মেয়ের বয়স 21 বছর হবে। তাহলে আপনার মেয়ের বয়স যদি 21 বছর হয়, আপনি এত ইয়াং কি করে এখনো? আপনাকে দেখে তো মনে হয় না আপনার বিয়ে হয়েছে, অথচ আপনি বলছেন আপনার মেয়ের বয়স 21 বছর। এটা কিভাবে সম্ভব? আকাশের কথায় কষ্টের মাঝেও কিঞ্চিত হাসল শিখা। তারপর মুখে হাসির রেখা টেনে বলে উঠল, আপনি জিন পরীদের সম্পর্কে কিছু জানেন আকাশ? প্রতিটা জিন পরী মানুষের তুলনায় 5 গুণ বেশি বছর বেঁচে থাকে। কিছু কিছু জিন পরী এমনও আছে যাদের বয়স 500 বছর বা 1000 বছরেরও বেশি। সেখানে তাদের ইয়াং থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আর আমার বয়স তো এখনো অতটাও হয়নি, তাহলে আমাকে এমন ইয়াং দেখাটা স্বাভাবিক। আর তাছাড়া আমরা যখন যেমন ইচ্ছা নিজেদের রূপ বদল করতে পারি। আল্লাহ আমাদের সেরকম শক্তি দিয়েছেন। আর এখন আমি যে মেয়েটির রূপে আছি, অর্থাৎ শিখা নামে যে মেয়েটির রূপে আছি, এটা আসলে আমার আসল রূপ নয়। এটি এমন একটি জিনকন্যার রূপ যে আমাকে বাঁচিয়েছিল ওই শয়তানের হাত থেকে। আর সে নিজে মারা গিয়েছিল। তখন থেকে সে মেয়েটির রূপ ধরেই আমি পৃথিবীতে রয়েছি আর নিজের মেয়েকে খুঁজে চলেছি। নিজের আসল রূপে এখনো কারো সামনে বের হইনি আমি। শিখার কথা শুনে চুপ করে মাথা চুলকাতে চুলকাতে মনে মনে বলে উঠল আকাশ, ঈশ্বর, আমি যদি এমন একটি পরীকে বিয়ে করতে পারতাম, যে কখনোই বুড়ি হবে না, আর আমায় নিয়ে উড়ে বেড়াবে বহু দূরে। মনে মনে কথাটা বলেই নিজে থেকেই হাসলো আকাশ। কলেজ ছুটির সময় কলেজের প্রিন্সিপালের ডেস্কে বসে আছেন ঈশা ও তার বাবা মা। ঈশার অ্যাডমিশনের জন্যই তার কলেজে এসেছেন আজ ঈশাকে নিয়ে। কিন্তু কেন জানে না, কলেজে আসার পর থেকে ঈশার অসম্ভব উত্তেজনা কাজ করছে মনে। বারবার মনে হচ্ছে ওর আশেপাশে কেউ আছে যে ওর খুব আপন। বেশ কিছুক্ষণ ধরে প্রিন্সিপালের ডেস্কে বসে থাকার পর অনেকটাই বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ঈশা। তারপর ওর আম্মুকে উদ্দেশ্য করে বলল, মামুনি, আমি বাইরে গিয়ে কলেজটা একটু ঘুরে দেখে আসি, তোমরা এখানেই থাকো। কথাটি বলে প্রিন্সিপালের ডেস্ক থেকে বাইরে বের হয়ে গেল ঈশা। তারপর ঘুরে দেখতে লাগলো পুরো কলেজটাকে।
ও যত সামনে এগিয়ে যেতে লাগলো ততই যেন মনে হতে লাগলো যে কেউ একজনের কাছে এগিয়ে যাচ্ছে ও, যে ওকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে ওর অপেক্ষায়। এভাবে অনেকটা এগিয়ে যেতেই চোখাচোখি হলো একটি বোরকা পরা মেয়ের সাথে। মেয়েটি আর কেউ নয়, সে হলো শিখা। শিখা দাঁড়িয়ে ছিল ওর ক্লাসের সামনে। দুজনেই চোখাচোখি হতেই অবাক নয়নে তাকিয়ে রইল তারা। তারপর দুজনেই মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসতে লাগলো দুজনের দিকে। দুজন বেশ কাছাকাছি চলে আসতেই হঠাৎ ঈশা হাত ধরে হ্যাচড়া টান দিল তার মামনি। তারপর বলে উঠল, ঈশা, তুমি এইদিকে একা একা কোথায় যাচ্ছ? এখনো তো এখানকার কিছুই চেনো না তুমি। আচ্ছা শুনো, কাল থেকে তো কলেজে আসবে, তখন না হয় এসে ঠিকমতো ঘুরে দেখে নিও। এখন বাসায় যেতে হবে আমাদের। তোমার আব্বুর একটি জরুরি মিটিং আছে, তাই এখন আর আমরা এখানে থাকতে পারছি না। চলো জলদি। কথাগুলো বলে ঈশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ওর মামনি। কিন্তু ও অবাক চোখে তাকিয়ে রইল পিছনে পড়ে থাকা শিখার দিকে। ওর কেন জানি মনে হতে লাগলো এই চোখজোড়া আগে কোথাও দেখেছে ও। গভীর রাত, চারিদিকে শুনশান নীরবতা। দূর দূরান্ত থেকে ভেসে আসছে রাতে সব ভয়ানক কুকুরের ডাক, সেই সাথে ঝিঝি পোকার বিরক্তিকর ডাকের শব্দ। গভীর ঘুমে ঘুমিয়ে আছে ঈশা সহ ওর বাসার সবাই। হঠাৎ খট শব্দে ঈশার রুমের জানালাটা খুলে গেল। তারপর সেই জানালা ভেদ করে রুমে প্রবেশ করলো একটি ছোট আগুনের উড়ন্ত টুকরো। আগুনের টুকরোটা ঈশার সামনে এসে একটি অপরূপা সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হলো। এই চেহারাটা আর কারো নয়, এই হলো চাঁদনি, ঈশার আসল মা। নিজের আসল রূপে এসেছে সে তার হারিয়ে যাওয়া মেয়ের কাছে। সকালে কলেজে প্রথম দেখাতেই সে চিনে নিয়েছিল নিজের মেয়েকে। গুটি গুটি পায়ে ঈশার কাছে এসে ওর পাশ ফ্লোরে হাঁটু গিয়ে বসে পড়ল চাঁদনি। তারপর চোখ ভরে দেখতে লাগলো নিজের হারিয়ে ফেলা ছোট্ট মেয়েকে। মেয়েকে সামনে পেয়ে চোখ দিয়ে ঝড়ো ঝড়ো করা পানি ঝরতে শুরু করলো তার। এই যেন এক অন্যরকম অনুভূতি। চাঁদনি ঈশার মাথায় পরম সোহাগে হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর ঈশার কপালের এক কোণায় ছোট্ট একটি চাঁদের মতো চিহ্নটাকে ভালো করে দেখে নিল। আগের চাইতে অনেকটাই বড় আর স্পষ্ট হয়েছে এই চিহ্নটা। শিখার কপালে থাকা সেই চাঁদের মতো চিহ্নটা দেখতেই সে 22 বছর আগের কথা মনে পড়ে গেল চাঁদনির। ওর ডুব দিল নিজের অতীতের জীবনে সে 22 বছর আগে। সেদিন ছিল চাঁদনি আর হাসানের প্রথম বাসরাত। তারা অনেক খুশি ছিল, প্রাসাদের ছাদের ওপরে একটি মায়াগোলকের মধ্যে বাসর সাজিয়েছিল তারা। কিন্তু তারা যখন নিজেদের ভালোবাসা বিনিময়ে ব্যস্ত ছিল সেই মুহূর্তে পুরো আকাশটাই কালো মেঘে ছেয়ে যায়। ধবধবে সাদা চাঁদটাও ঢেকে যায় অন্ধকার কালো মেঘে এবং পরিণত হয় কুচকুচে কালো এক দলা আগ্নেয়গিরি লাভাতে। কিন্তু সেদিকে খেয়াল করেনি তখন হাসান বা চাঁদনি কেউই। আর সেটাই ছিল ওদের জীবনের সবচাইতে বড় ভুল। মাঝরাতে যখন ওদের ঘুম ভেঙে যায় তখন হাসান বুঝতে পারে কত বড় ভুল করে ফেলেছে ওরা। কারণ তখন ওদের সেই মায়া গোলকটা আর অক্ষত ছিল না, বরং সেটা গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু এটা কোনভাবেই সম্ভব ছিল না, তার কারণ ওই মায়া গোলকটা ভাঙার মতো শক্তি সেখানের কারো ছিল না, শুধুমাত্র চাঁদনি আর হাসানের ছাড়া। তাহলে এটা কে ভেঙেছে? এমন চিন্তায় যেন পাগল হয়ে যায় হাসান। কিন্তু চাঁদনি তখন হাসানকে সান্ত্বনা দিয়ে বুঝায় যে এটা হয়তো ঘুমের ঘোরে তারাই ভেঙে ফেলেছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু তবুও হাসান নিজের মনকে শান্ত করতে পারেনি। তারপর সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। খুব সুখী শান্তিতে সময় যাচ্ছিল চাঁদনি এবং হাসানের। জিন রাজ্যের রাজা ছিল হাসান এবং রানী ছিল চাঁদনি। বেশ ভালোভাবেই দিন কাটছিল জিন রাজ্যের সকলের। কিছুদিন পর সবাই জানতে পারে চাঁদনি অন্তঃসত্ত্বা ওর পেটে বাচ্চা আছে। কথাটা জানার পরেই যেন পুরো ইদ্রিস জিন রাজ্য জুড়ে খুশির বন্যা বয়ে যায়। সবাই অনেক খুশি হয়। কিন্তু সেই সময় হাসানের দিদু জানায় চাঁদনির সন্তান জন্মের পর ওর মেয়ে হোক বা ছেলে হোক, হওয়ার পরেই ওদের দুজনের সকল শক্তি চলে যাবে সেই বাচ্চার মাঝে। তবে 3 মাস পরেই আবার হাসান আর চাঁদনি নিজেদের সকল শক্তি ফেরত পাবে। তবে কোনোভাবে যদি ওই বাচ্চাটা ওদের থেকে আলাদা হয়, তাহলে আগামী 21 বছরের জন্য সকল জিন শক্তি হারিয়ে ফেলবে হাসান আর চাঁদনি। তখন দিদুনের কথাটা অতটা ভালোভাবে না ধরলেও 1 মাসের মধ্যেই তারা বুঝতে পারে কত বড় বিপদ আসতে চলেছে তাদের উপর। কেননা আশিককে পাথর বানিয়ে দিলেও কেউ জানত না আশিকের একজন বড় বোন ছিল, যে ছিল কালো জাদুর অধিকারী। সে শুধু একজন ভয়ানক শক্তিশালী জিনই ছিল না, তার সাথে কালো জাদুকরে অসম্ভব ভয়ানক একটি শয়তান জিনকন্যায় পরিণত হয়েছিল সে। 1 বছর পরে চাঁদনির একটি ফুটফুটে মেয়ে সন্তান জন্ম হয়।
সেই সাথে ওর সকল শক্তি চলে যায় সেই মেয়ের মাঝে। এমনকি হাসানের ওর সব শক্তি চলে যায়। কিন্তু ওই অবশ শিশু তো আর সেই শক্তির ব্যবহার জানত না। তাই সেই সব শক্তি ওই শিশুর মাঝে চলে যাওয়ার কারণে ওর কপালে ফুটে ওঠে একটি চাঁদের মতো চিহ্ন, যেটা ওর শক্তিকে জানান দিচ্ছিল। সবাই অনেক খুশি ছিল মেয়েকে নিয়ে। হাসান ভালোবেসে তার মেয়ের নাম রাখে আনিকা। আনিকাকে পেয়ে যেন পুরো ইদ্রিস জিন রাজ্য জুড়ে খুশির বন্যা বয়ে যায়। সবাই অনেক খুশি ছিল। কিন্তু হঠাৎ আনিকার যখন 1 মাস বয়স তখন যেন চারিদিকে ঝড় শুরু হয়। তখনই সবাই বুঝতে পারে অনেক বড় বিপদ আসতে চলেছে তাদের উপর। কিন্তু চাঁদনীর আর হাসানের কোন শক্তি না থাকায় তারা কোন কিছু করতে পারছিল না। সেই সুযোগ কাজে লাগিয়ে আশিকের বড় বোন আশিকা হাসানকে বোতলবন্দি করে পৃথিবীর মাটিতে পুঁতে রেখে দেয়। আর সেই সাথে জিন রাজ্যের সকলকে মেরে ফেলে একে একে। সে সময় মেয়েকে নিয়ে পালানো ছাড়া আর কোনো উপায় খুঁজে পায়নি চাঁদনী। তাই মেয়েকে কোলে নিয়ে প্রাণপণে ছুটে পালিয়েছিল সে। ছুটতে ছুটতে মেঘের ওপরে চলে আসে সে। আর তখনই আশিকা নিজের বিশাল আকারের সাপের রূপে এসে লেজের ঝাপটা দিয়ে ফেলে দেয় চাঁদনীকে। চাঁদনী বাচ্চা সহ মেঘের ওপর থেকে নিচে পড়ে। এই সময় চাঁদনী খেয়াল করে সে বাচ্চা সহ গভীর সমুদ্রে পড়ে গেছে। এত ওপর থেকে পড়ে যাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলে চাঁদনী। আর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে গভীর জঙ্গলের মাঝে একটি বিশাল প্রাসাদে আবিষ্কার করে সে। জ্ঞান ফিরতেই প্রায় পাগল হয়ে যায় চাঁদনী। আনিকাকে খুঁজতে খুঁজতে যেন নিজে মাথায় চুল ছিঁড়তে ইচ্ছে করে তার। কিন্তু না, আনিকাকে কোথাও খুঁজে পায় না সে। চাঁদনীকে এত হাইপার হতে দেখে ওর পাশে গিয়ে শিখা নামের একটি জিনকন্যা চাঁদনীকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, আপনি চিন্তা করবেন না মহারানী, আপনার মেয়ে অবশ্যই ভালো আছে। আর কোন এক মানুষের কাছে আছে সে। আমি দেখেছি আপনার মেয়েটাকে দুজন মানুষকে নিয়ে যেতে। সে ভাসতে ভাসতে সমুদ্রের পানিতে ভেসে কিনারায় চলে গিয়েছিল। আর সেখান থেকেই আনিকাকে নিয়ে যায় তারা। আমি ওকে নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু তার আগেই ওই দুজন মানুষের হাতে পড়ে যায় সে। আমার বিশ্বাস তারা আনিকাকে নিজের মেয়ের মতো করে মানুষ করবে। আপনি শান্ত হন, আপনার মেয়েকে আপনি ঠিক খুঁজে পেয়ে যাবেন। শুধু একটু সময়ের দরকার। শিখা নামের জিনকন্যার কথা শুনে নিজের মনকে শান্ত করতে পারেনি সেদিন চাঁদনী। বরং সে পাগলের মতো শিখার কথা না শুনে ছুটে বেরিয়ে যায় সে প্রাসাদ ছেড়ে। চাঁদনীকে থামানোর জন্য ওর পিছু পিছু শিখা নামের মেয়েটা ছুটে আসে। কিন্তু তখনই ওদের উপর বিপদ ঘনিয়ে আসে তখন ওরা সেই জঙ্গল থেকে বাইরে মানুষের লোকালয়ে বেরিয়ে আসে। সেই মুহূর্তে চাঁদনীকে খুঁজতে এসেছিল সেই আশিকা। আর ওদেরকে বাইরে আসতে দেখি ওদের উপর আটক করে আশিকা। তখন চাঁদনীকে বাঁচাতে গিয়ে শিখা নামের সেই জিনকন্যা মারা পড়ে আশিকার হাতে। তখন থেকেই চাঁদনী নিজের আসল রূপ ত্যাগ করে শিখার রূপ ধরে সে প্রাসাদে থাকে আর সারাক্ষণ নিজের মেয়েকে পাগলের মতো খুঁজে চলে। কিন্তু কাল অব্দি ওর খোঁজ পেয়েছিল না চাঁদনী। এদিকে আনিকার 21 বছর পূর্ণ হতে চলল। আর 21 বছর পূর্ণ হলে সে তার অতীতের সব কথা মনে পড়ে যাবে। সে সবকিছু বুঝতে শিখে যাবে, তার সর্বশক্তি ফিরে আসবে। সে অসম্ভব জিন শক্তির অধিকারী হয়ে যাবে। আর সেই মুহূর্তে যদি মাথা গরমে বসে আশিকার কাছে ছুটে যায়ও, তাহলে একা কখনোই আশিকার সাথে পেরে উঠবে না। কারণ আশিকা একজন কালো জাদুর অধিকারী। আর এই গত 21 বছরেও আরো অনেক শক্তিশালী হয়ে গেছে সে। সেই ভয়ে নিজের মেয়েকে প্রাণপণে খুঁজে চলেছিল চাঁদনী। এমনকি আকাশের সাহায্য নিয়েছিল সে। ঈশার পাশে বসে অতীতের কথাগুলো এতক্ষণ ধরে ভাবছিল চাঁদনী। চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল তার ফোঁটা ফোঁটা অশ্রু জল। আর সেই জল ফোঁটা ফোঁটা হয়ে পড়ছিল আনিকা অর্থাৎ বর্তমান ঈশার মুখে। মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটা পড়তেই ঘুম ভেঙে যায় ঈশার। সে দুলু দুলু চোখের সামনে তাকাতেই অপরূপা সুন্দরী একটি মেয়ের চেহারা ভেসে ওঠে ওর মুখের সামনে। ঈশা দুলু দুলু চোখে আচমকায় বলে ওঠে, মা। কথাটা বলেই আবারও চোখটা বন্ধ করে নেয় সে। তারপর আবারও তাকায় সামনে, কিন্তু এবার আর সামনে কাউকে বসে থাকতে দেখে না সে। অথচ ওর মুখে এখনো সেই ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু পানি লেগে রয়েছে। ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে ঈশা। রুমের চারিদিকে ভালো করে খুঁজে দেখি ও ছাড়া আর কেউ নেই রুমে। দরজা জানালাগুলো বাঘের মতো লাগিয়ে রাখা। তাহলে কিছুক্ষণ আগে যে ও স্পষ্ট দেখলো ওর সামনে কেউ একজন বসেছিল আর আনমনে তাকে মা বলে ডেকেছিল ও। তাহলে সেটি কি সবকিছু ওর মনের ভুল বা স্বপ্ন ছিল? কথাগুলো ভেবে যেন মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল ঈশার। ও হাত দিয়ে নিজের মুখটা দেখে নেওয়ার চেষ্টা করতেই হাতে ফোঁটা ফোঁটা পানি লেগে গেল। এটা দেখে যেন আরো বেশি অবাক হয়ে গেল ঈশা।
যদি এগুলো স্বপ্নই হবে, সত্যি যদি ওর রুমে কেউ না এসে থাকে, তাহলে ওর মুখে এই পানির ফোঁটাগুলো কিসের? এইসব ভেবে দ্রুত খাট থেকে নিচে নামলো ঈশা। তারপর পুরো রুমে তন্ন তন্ন করে খুঁজে স্বপ্নে দেখা সে মেয়েটিকে পেল না। খাটের তলে বেলকুনিতে জানালা খুলে বাইরে অব্দি খুঁজলো, কিন্তু না, কোথাও কাউকে দেখতে পেল না সে। শেষে বিরক্তি নিয়ে এসে বিছানার উপর পামিলে বসে পড়ল সে। তারপর ভাবতে লাগলো কিছুক্ষণ আগে দেখা সেই মুখটা নিয়ে। সত্যিই খুব পরিচিত মনে হচ্ছে সেই মুখটা। তবে একটা চিন্তায় পড়ে গেল, ঈশা ও সেই স্বপ্নে দেখা মেয়েটিকে মা বলে কেন ডাকলো? অনেক ভাবার পরেও কোনো কুলকিনারা খুঁজে পেল না ঈশা। তাই বিরক্তি নিয়ে আবার শুয়ে পড়ল সে। কিন্তু সারারাত ঘুম এলো না তার। নির্ঘুম কেটে গেল বাকি এতটুকু। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাইরে বের হলো ঈশা। তারপর ব্রেকফাস্ট সেরে কলেজের জন্য রেডি হয়ে নিল সে। কলেজের প্রথম দিন, দেরি হলে চলবে না। বাবা মা থেকে বিদায় নিয়ে সোজা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে ঈশা। কলেজে পৌঁছাতেই কলেজের সামনে দেখা হয়ে যায় তার আকাশের সাথে। আকাশ কোথাও একটি যাচ্ছিল কিছু প্রয়োজনে। যাওয়ার সময় ঈশার মুখোমুখি পড়ে যায় সে। তখনই তার নজর পড়ে ঈশার কপালে সেই চাঁদের চিহ্নটাতে। চিহ্নটা স্পষ্ট দেখেই যেন লাফিয়ে ওঠে আকাশ। আর দ্রুত এগিয়ে যায় ঈশার কাছে। তারপর উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি কলেজে নতুন? আচমকা এভাবে অপরিচিত একটি ছেলের সামনে এসে এমন কথা জিজ্ঞেস করায় বেশ কিছুটা বিরক্ত হয় ঈশা। তবুও ভদ্রতার খাতিরে মুখে হাসি রেখা টেনে বলে ওঠে, জি, কিন্তু কেন? ঈশার প্রশ্নে কি বলবে ভেবে পায় না আকাশ। তাই হাবলার মতো কিছু না ভেবেই বলে ওঠে, তোমার সাথে একজন দেখা করতে চায়। আমার সাথে এসো। এবার আকাশের কথা শুনে শিওর হয়ে যায় ঈশা। সে মনে মনে ভাবে ছেলেটি নিশ্চয়ই পাগল। না হলে চেনা নাই জানা নাই প্রথমেই এভাবে দেখা হয় কি সব উল্টোপাল্টা বকছে। ওর সাথে কি দেখা করতে চায়? আর ওকে কেউ চেনেই বা কি করে? কথাগুলো মনে মনে ভেবেই আকাশকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বলে ওঠে ঈশা, এক্সকিউজ মি। কথাটা বলেই আকাশ পাশ কাটিয়ে নিজের ক্লাসের দিকে হাঁটা দেয় ঈশা। আকাশ সেখানেই হাবলার মতো দাঁড়িয়ে ঈশা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আর মনে মনে বলে, ঈশস পরীর মেয়েরা পরীর মতোই হয়। কি সুন্দর মেয়েটিকে দেখতে। এমন একটি মেয়ের সাথে প্রেম করতে পারলে মন্দ হতো না। একটি মিষ্টি পরী বউ পেতাম। কথাগুলো মনে মনে ভেবে আনমনেই হাসে আকাশ। তখনই ওর খেয়াল হয় মেয়েটি ওর পাশ থেকে চলে গেছে অনেক আগেই। এটা খেয়াল হতেই নিজের মাথায় নিজে একটি গাঁটটা মেরে বলে, আকাশ, তুই না দিন দিন কেমন হয়ে যাচ্ছিস বলতো? কথাটা বলে আবার ঈশার পিছনে ছুটতে থাকে আকাশ। ঈশার অনেকটা কাছে যেতেই আকাশের হাত ধরে কেউ টান দিয়ে নিয়ে যায় একটি অন্ধকার রুমে। তারপর ওর দিকে রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, ওই আকাইসা, তোর আসলে কি হয়েছে বলতো? বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুই কলেজের সকল মেয়ের পিছু পিছু কেমন ঘুরঘুর করছিস। শালা, তোর সমস্যাটা কি বলতো? নাকি আন্টিকে ফোন করে বলবো তাড়াতাড়ি তোর বিয়ে ব্যবস্থা করতে? এত মেয়েদের পিছনে কেন ঘুরছিস তুই? হো। আকাশের দিকে রাগীভাবে তাকিয়ে কথাগুলো বলে ওঠে ইমন। ইমনের কথা শুনে ওর দিকে বিরক্তির চোখে তাকিয়ে বলে ওঠে আকাশ, দেখ ইমন, এখন আমি মজা করার মুডে নেই। আমাকে যেতে দে তোরা। একটি জরুরি কাজ আছে আমার। কথাটি বলে ইমনকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই ওর সামনে গিয়ে দাঁড়ায় ইমন, সাগর এবং তন্ময়। তারপর সবাই একসাথে রাগী গলায় বলে, আমাদেরকে ছেড়ে এত কিসে জরুরি কাজ তোর? আকাশ বুঝতে পারে ওকে এখন কোনোমতেই এখান থেকে যেতে দেবে না ওরা। তাই ওদের সাথে আর বাড়াবাড়ি না করে চুপ করে সেখানেই বসে পড়ে আকাশ। তারপর শান্ত গলায় বলে, দেখ, তোরা জানিস না আমি একটা অনেক বড় কাজে নেমেছি। তবে তোদের কাছে আমি কোন কিছু লুকাই না। আর এটা লুকাবো না। সময় এলে সবকিছুই জানতে পারবি। তবে আমাকে একটু সময় দে। এখন কোন কিছুই বলতে পারছি না আমি তোদের। আকাশের কথায় ভ্রু কুঁচকে তাকায় ওদিকে ইমন। তারপর ওর পাশে এসে বসে ওর হাত ধরে বলে, আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আর তুই কি এমন অনেক বড় কাজে নেমেছিস যা আমাদের এখন বলতে পারবি না? বললাম তো আকাশ সময় এলে সবকিছু জানতে পারবি। প্লিজ আমাকে আর এটা নিয়ে ঘাটিস না, তোরা আমাকে যেতে দে। আকাশের কথায় কিছুক্ষণ চুপ করে রইল ইমন। তখনই সাগর বলে উঠল, আচ্ছা বাদ দে, তোর কথা মেনে নিলাম। যেতেও দেবো তোকে। কিন্তু এটা বলোই শিখানামে মেয়েটার ব্যবস্থা করবি কবে?
ওর তো একটা ব্যবস্থা করতে হবে। আমাদের কলেজে এসে আমাদের বন্ধু ইমনের গায়ে হাত তুলেছিস, সেটা কি তুই ভুলে গেছিস? সাগর কথাটা বলার সাথে সাথে আকাশ ওর মুখ থেকে কথা কেড়ে নিয়ে রাগী গলায় বলে উঠল, ভুলেও তোরা শিখা ম্যামের দিকে হাত বাড়াইস না, আর ওনার কাছে যাওয়ার চেষ্টা করবি না, তাহলে নিজেরাই শেষ হয়ে যাবি। তোরা জানিস না ওনার আসল পরিচয়, তাই ওনার থেকে দূরে থেকে নিজেদের পরিবর্তন কর, ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর, নইলে অনেক পস্তাতে হবে তোদের। আকাশের কথা শুনে এবার প্রচন্ড রাগ উঠে গেল ইমনের। ইমন রাগী গলায় আকাশের দুই বাহু ধরে ঝাঁকি দিয়ে বলে উঠল, তুই কি বলছিস? তুই ওই মেয়েটাকে ম্যাডাম বলছিস? যে মেয়েটি কিনা কলেজের সকলের সামনে আমাকে অপমান করে আমার গায়ে হাত তুলেছে, তাকে তুই ম্যাডাম বলে সম্বোধন করছিস? আবার কিনা বলছিস তার আশেপাশে না যেতে? আমি ওই মেয়েকে শিক্ষা দিয়ে ছাড়বো, তুই সেটা বলিস আর না বলিস। এতটুকু বলতেই আকাশ কিছু বলবে তার আগেই ওদের সেই রুমে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল শিখা। তারপর আকাশের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আকাশ জলদি আসুন আমার সাথে, আপনাকে এখন খুবই প্রয়োজন আমার। কথাটি বলে ইমন আর বাকিরা কিছু বলতে না দিয়ে আকাশের হাত ধরে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল শিখা। শিখার এমন কাণ্ড দেখে রাগে যেন শরীর জ্বলে যেতে লাগলো ইমনের। ওর আগে কটমট করতে করতে বলে উঠল, কত বড় সাহস হয়ে মেয়ের আমাদের সামনে থেকে আমাদের বন্ধুর হাত ধরে টেনে নিয়ে যায়, আমাদের কিছু বলার সুযোগ না দিয়ে। ওকে তো আমি ছাড়বো না, শেষ করে ফেলবো আমি ওকে। ওর এত বড় সাহস হয়ে ইমনের সাথে পাঙ্গা নেয়। এতদিন চুপ করেছিলাম বলে কি ভেবেছে ওকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? কখনো না, আমার নাম ইমন, আমি ওকে রেখে ছাড়বো? কথাগুলো বলেই সাগর আর তন্ময়কে সাথে নিয়ে সেই রুম থেকে বের হয় ইমন। তারপর খুঁজতে থাকে আকাশকে নিয়ে শিখা কোন দিকে গেল। খুঁজতে খুঁজতে ওদের নজরে পড়ে শিখা আকাশকে নিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছে। ওরাও লাইব্রেরির দিকে যাওয়ার জন্য ওদের পিছু নেয়, কিন্তু ওদেরকে ধরার আগেই লাইব্রেরিতে গিয়ে দরজা লাগিয়ে দেয় শিখা। মুখের উপরে এভাবে দরজা লাগাতে দেখে যেন ওর রাগটা আরো বেশি বেড়ে যায়। ইমনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গিয়ে লাইব্রেরির দরজার উপরে সজোরে একটি লাথি মারে। সাথে সাথে দরজাটা খুলে যায়। ওরা দ্রুত গিয়ে লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে লাইব্রেরিতে আকাশ বা শিখা কাউকেই পায় না ওরা। এই অল্প সময়ের মাঝে কোথায় গায়েব হয়ে গেল ওরা? এটা ভেবেই যেন মাথা ধরে যায় ইমনের। জঙ্গলের মাঝের সেই বিশাল প্রাসাদের ভেতর দাঁড়িয়ে আছে শিখা আর আকাশ। আকাশ অবাক চোখে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। অসম্ভব সুন্দর এই প্রাসাদটা যেন কোন রূপকথার প্রাসাদ। চারিদিকে মণিমুক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন প্রাসাদ আগে কখনো দেখেনি আকাশ, সিনেমাতে দেখেনি সে। ও যখন চারিদিকে দেখতে ব্যস্ত তখন ওর সামনে এসে দাঁড়ালো শিখা, আর একটানে নিজের মুখের সামনে নিকাবটা খুলে ফেলল। শিখার দিকে তাকাতেই যেন চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো আকাশের। ও হা করে তাকিয়ে থেকে শুধু একটি কথাই বলে উঠল, আপনি শিখা? ওই মেয়েটির মা? না, আমি শিখা নই, আমি চাঁদনি। আর হ্যাঁ, আমি শিখা ছিলাম, তবে এখন আমি আমার নিজের আসল রূপে তোমার সামনে এসেছি। তোমাকে তুমি করা বলছি দেখে রাগ করো না বাবা, তুমি আমার ছেলের বয়সী, কিন্তু আপনাকে দেখে মনে হয় না আপনার বয়স এত বেশি। আকাশের কথায় কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠতে চাঁদনি, আমাকে দেখে বয়স্ক মনে হয় না তার একমাত্র কারণ আমি একজন জিনকন্যা। আর প্রতিটা জিন অনেক বছর বেঁচে থাকে বলে তাদেরকে বৃদ্ধ হতে দেখা যায় না। তবে আমি তোমার মায়ের বয়সী আর তুমি আমার ছেলের বয়সী। আর ঈশা নামে যে মেয়েটিকে দেখেছো সেই আমার মেয়ে, যাকে খোঁজার দায়িত্ব দিয়েছিলাম আমি তোমায়। আমি জানি তুমি খুঁজে বের করেছো ওকে, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু জরুরি কথা বলার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। চাঁদনির কথা শুনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল আকাশ। তারপর গম্ভীর গলায় বলে উঠল, কিন্তু এটা কোন জায়গা, আর এই কিছু মুহূর্তের মধ্যে এখানে কিভাবে আসলাম আমরা? এটা সেই জঙ্গলের মধ্যে কার প্রসাদ? যে জঙ্গল তোমরা স্বপ্ন দেখেছিলে, আর তুমি এখন সেই প্রাসাদের মধ্যে দাঁড়িয়ে আছো। এই জায়গায় আসা আমি ছাড়া কোন মানুষের পক্ষে সম্ভব নয়। শুধু জিনেরা এই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে। আর তোমাকে এখানে নিয়ে আসার একমাত্র কারণ তোমার সাথে জরুরি কিছু কথা বলার আছে আমার। কারণ তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে সাহায্য করতে পারবে। চাঁদনির কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল আকাশ। তারপর চারিদিকে ভালোভাবে দেখে নিয়ে বলে উঠল, কি সাহায্য চান আর আপনি আমার কাছে? আপনার মেয়েকে তো আপনি খুঁজে পেয়েছেন, তাহলে আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি জানতে পারি আমি?
আমি তোমাকে এখানে না নিয়ে এসে ওই লাইব্রেরিতে বসেই সবকিছু বলতাম, কিন্তু সেখানে তোমার বন্ধুরা চলে এসেছিল। আর আমাদের একসাথে দেখলে তারা অন্য কিছু ভাবতে পারতো। কিন্তু আমি চাই না তোমার আর আমার সম্পর্কে কেউ খারাপ কিছু ধারণা করুক। তুমি আমার ছেলের মতো, আর আমি যতদূর বুঝতে পেরেছি তুমি আমার মেয়েকে প্রথম দেখেই তার প্রতি দুর্বল হয়ে পড়েছো। কথাগুলো বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আকাশের দিকে। চাঁদনির কথায় অনেকটাই বিপাকে পড়ে গেল আকাশ। তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওকে এভাবে ভয় পেতে দেখে চাঁদনি মুচকি হেসে বলে উঠল, ভয় পেও না বাবা, আমি তোমার উপর কোন রাগ করিনি। তোমার যে ধারণাটা এসেছে এটা আসাটাই স্বাভাবিক। আর আমিও চাই তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে। তুমি মানুষ হলেও আমার মেয়ের জন্য পারফেক্ট। চাঁদনির মুখে এমন কথা শুনে বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালো আকাশ। তারপর ভ্রু কুঁচকে বলে উঠল, আপনি এটা কি বলছেন? আপনি আপনার জিনকন্যাকে আমার সাথে বিয়ে দিতে চান? এটা কিভাবে সম্ভব? কোন মানুষ আর কোন জিনকন্যার কি কখনো বিয়ে হতে পারে? হ্যাঁ পারে। মানুষের সাথে জিনের আর জিনের সাথে মানুষের বিয়ে শাদী হতে পারে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী রানী বিলকিসের মা বাবার মাঝে একজন জিন ছিলেন আর একজন মানুষ। সামনে বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী পাকিয়ে তার পাশে বসে আছে সেই আলখাল্লা পরা কুৎসিত মহিলা। সাথে পুরো রুমে টিপটিপ করে জ্বলছে নানা রকম রং বেরঙের মোমবাতি। মহিলাটি এক নাগারে কি যেন পড়ে চলেছে আর কিছুক্ষণ পরপর লাল সিঁদুর ছিটিয়ে দিচ্ছে সেই আগুনের ওপর। আর আগুনের তীব্রতা যেন আরো খা খা করে জ্বলে বেড়ে উঠছে। এভাবে অনেকক্ষণ সময় নিয়ে কি যেন করে চলেছে মহিলাটি। হঠাৎ আগুনের কুণ্ডলীর আগুন নিভে সেটা পরিণত হলো একটি বড় লাল গোলকে। আর সেই গোলকের মাঝে দেখা যাচ্ছে একটি রাস্তা। সে রাস্তা বেয়ে সোজা চলে গিয়ে সামনে একটা বাড়ি। আর সে বাড়ির মাঝে ওপরে বেডরুমে শুয়ে থাকতে দেখা যাচ্ছে একটি মেয়েকে। মেয়েটির কপালে স্পর্শ ফুটে রয়েছে সেই চাঁদের মতো চিহ্ন। গোলকের মধ্যে মেয়েটিকে দেখে আর চিনতে বাকি রইল না সেই মহিলার, যে একেই খুঁজে চলেছে গত 21 বছর হলো সে। গোলকের মাঝে মেয়েটির প্রতিচ্ছবি দেখার সাথে সাথে হাহা করে হাসতে শুরু করলো সে বিচ্ছিরি মহিলাটি। তারপর হাসতে হাসতে চিৎকার করে সেই মূর্তিটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই এই দেখ, আমি খুঁজে বের করেছি তাকে, যে তোকে সেই আগের মতো মানুষ রূপে ফিরিয়ে আনতে পারবে। যার স্পর্শে তুই পাথর থেকে মানুষ রূপে ফিরে আসতে পারবি। আমি খুঁজে পেয়েছি তাকে। আজকেই আমি তাকে ধরে নিয়ে আসবো তোর কাছে। আজকেই তোর এই মূর্তি রূপের অবসর ঘটবে। এক নাগারে কথাগুলো বলেই আবারও বিকট শব্দে আকাশ বাতাস কাঁপিয়ে হাসতে লাগলো সেই মহিলা। ওর শব্দে যেন পুরো জঙ্গল নড়ে নড়ে উঠছে। সাইক্লোনের মতো সবকিছু তোলপাড় হয়ে যাচ্ছে। এত বিচ্ছিরি ওর হাসি। এদিকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ঈশা। রাত প্রায় 11:30 বাজতে চলল। আজকের ঘুমটা একটু বেশিই চড়ে বসেছে ওর উপর। কিন্তু হঠাৎই ঘুমের মাঝে মনে হচ্ছে ও যেন হাওয়ায় ভাসছে। চারিদিকে সবকিছু কেমন হাওয়ায় ভাসছে এমনই অনুভব হচ্ছে ওর। ঈশা চোখ মেলে তাকানোর চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যজনক ভাবে ও চোখ খুলতে পারছে না। এমনকি নড়াচড়া করার শক্তিটুকুও পাচ্ছে না নিজের মাঝে। এমন কেন হচ্ছে ভেবে পাচ্ছে না সে। ইচ্ছা করছে গলা ফাটিয়ে চিৎকার করে মামুনি আর আব্বুকে ডাকতে, কিন্তু সেটাও পারছে না ঈশা। ভীষণ অসহায়ত্ব বোধ করছে সে। তবে ও খুব ভালোভাবে বুঝতে পারছে ওকে হাওয়ায় ভাসিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কে বা কারা এভাবে নিয়ে যাচ্ছে সেটা ওর বোধগম্য হচ্ছে না। বেশ কিছুক্ষণ পরে ঈশা খেয়াল করলো ওকে যেন কোন নরম তুলতুলে বিছানার উপর শুয়ে দেওয়া হয়েছে। তখনই ও চোখ মেলে তাকানোর চেষ্টা করলো। আর সাথে সাথে চোখ তুলে তাকাতে সক্ষম হলো সে। চোখ মেলে তাকাতেই যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল সে। কারণে অনেক সুন্দর একটি প্রাসাদের বড় একটি রুমের মাঝে পালঙ্কের উপর শুয়ে আছে সে। অসম্ভব সুন্দর চারিদিকে। চারিদিকে জানালার পর্দাগুলো যে ঝলমল করছে। ঈশা উঠে বসে চারিদিকে চোখ মেলে তাকিয়ে দেখতে লাগলো। অসম্ভব সৌন্দর্যে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে তার। সে সবকিছু ভুলে বিছানা থেকে ধীরে ধীরে নিচে নেমে সারা রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখেনি সে। কিন্তু কেন যেন বারবার মনে হচ্ছে যেন এর চাইতে সুন্দর জায়গাও আগেও কোথাও দেখেছে। কিন্তু সে কোথায় দেখেছে এটা কিছুতেই মনে করতে পারছে না। হঠাৎ পিছন থেকে কারোর পায়ের শব্দ শুনতে পিছন ফিরে তাকালো ঈশা। আর পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল একজন সুদর্শন ছেলে দাঁড়িয়ে রয়েছে ওর পেছনে।
ছেলেটাকে ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলো এই ছেলেটি সেই ছেলে যাকে কিছুদিন আগে কলেজের গেটের সামনে দেখেছিল, যে ওকে কারোর সাথে দেখা করাবে বলে সাথে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু ও ছেলেটিকে পাশ কাটিয়ে চলে আসে। তারপর আর ছেলেটিকে কোথাও দেখেনি সে একদিন। ছেলেটির কথা মনে পড়তেই আর দেরি না করে রাগী লোক নিয়ে ছেলেটার কাছে এগিয়ে আসে ঈশা। তারপর রাগ দেখিয়ে ছেলেটির সামনে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, কে আপনি আর আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? কথাটি বলে রাগে থর থর করে কাঁপতে থাকে ঈশা। ঈশাকে এভাবে রেগে যেতে দেখে অনেকটাই ঘাবড়ে যায় আকাশ। শত হলেও ঈশা একজন জিন কন্যা, তাই মানুষ হয়ে তাকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তারপর আকাশ দুপা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, প্লিজ তুমি শান্ত হও, আমি তোমার কোন ক্ষতি করার জন্য তোমাকে এখানে নিয়ে আসিনি ঈশা। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আর তুমি এখানে পুরোপুরি সুরক্ষিত। তবে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আকাশের কথা শুনে হুঙ্কার ছেড়ে ওঠে ঈশা। তারপর আর একটু আকাশের কাছে এগিয়ে এসে বলে ওঠে, কি বললেন আপনি? কি বললেন আমায়? আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। কিন্তু কেন? কেন যেতে পারবো না আমি? আপনার কথা মতো এখানে আমার থাকতে হবে? আপনি বলুন, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনাকে আমি ছাড়বো না। আপনার এত বড় সাহস, আপনি আমার রুম থেকে আমাকে তুলে নিয়ে এখানে এসেছেন? ওয়েট, আপনি এখানে আমাকে নিয়ে আসলেন কিভাবে আগে সেটা বলুন। ঈশাকে এমন রাগান্বিত হতে দেখে এবার যেন প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা হলো আকাশের। আকাশ আরো কিছুটা পিছিয়ে একদম দরজার সাথে লেগে গিয়ে থতমত খেয়ে বলে উঠল, প্লিজ তুমি এভাবে রাগ করো না। আমার খুব ভয় করছে তোমাকে দেখে। তুমি কেমন যেন ভয়ানক হয়ে উঠেছ। আমার কথাটি একটু শোনার চেষ্টা করো। তোমার ভালোর জন্যই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তবে আমি তোমাকে এখানে নিয়ে আসিনি। কথাটি বলেই জিভে কামড় দিল আকাশ। আকাশের কথা শুনে ভ্রু কুঁচকাল ঈশা। তারপর আকাশের আরো একটু কাছে এগিয়ে এসে একদম মুখোমুখি দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে এখানে নিয়ে আসেননি? তাহলে কে নিয়ে এসেছে আমাকে? দেখুন তাকে আমার সামনে। আমি তাকে দেখে ছাড়বো? কার এত বড় সাহস? আর হ্যাঁ, আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? ভয় তো আমার পাওয়ার কথা আপনাকে দেখে। কিন্তু আপনি যেভাবে দরদর করে ঘামছেন আমায় দেখে, তাতে মনে হচ্ছে আমাকে দেখে আপনার মাটির নিচে ঢুকে যাওয়ার অবস্থা হচ্ছে ভয়। কেন বলুন তো? ঈশাকে এত কাছে এসে দাঁড়াতে দেখে আর এত রাগ দেখে এবার ভয় শুকনো ঢোক গিলল আকাশ। তারপর কপালের ঘাম বা হাতের শার্টের হাতা দিয়ে মুছে নিয়ে বলে উঠল, মানে আসলে আপনি যেভাবে রেগে যাচ্ছেন, মানে তুমি যেভাবে রেগে যাচ্ছ, তাই আমার খুব ভয় করছে। আমার থেকে একটু দূরে সরে দাঁড়াও প্লিজ। মেয়েদের কাছে আসতে দেখলে আমার অ্যালার্জি হয়। আকাশের শেষ কথাটা শুনে রাগের মাঝেও প্রচন্ড হাসি পেল ঈশার। ঈশা হাসিটাকে চেপে রাখতে না পেরে হা হা করে হাসতে লাগলো। হাসতে হাসতে পেট ধরে খাটের উপর বসে পড়ল। তারপর আকাশের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ইউ আর ভেরি ফানি বয়। হা হা হা। এইবার যেন ঈশার কথাটা শুনে রাগ উঠে গেল আকাশের। কারণ আকাশ আজ অব্দি কারো মুখে কথাটি শুনেনি যে ওকে কেউ ফানি বয় বলেছে। এটাও ভাবতেই পারে না। কারণ আকাশ সবসময় অসম্ভব গোমরামুখ হয়ে থাকে। কারো সাথে খুব একটা বেশি কথা বলে না প্রয়োজন ছাড়া। আর ওকে সিরিয়াস মুডে বেশি থাকতে দেখা যায়। যার কারণে অনেকে সবসময় ওকে গম্ভীর ছেলে বলেও ডাকে। আর তাকে কিনা আজ একজন ফানি বয় বলে বসে রইল। কথাটা শুনে বেশ রাগ হলো আকাশের। কিন্তু তবুও ঈশাকে রাগ দেখিয়ে কিছু বলার সাহস হচ্ছে না তার। আকাশকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে এবার হাসি থামিয়ে আবারও তার কাছে এগিয়ে আসে ঈশা। তারপর কোমরে হাত দিয়ে বলে ওঠে, এবার বলুন আমাকে এখানে কে নিয়ে এসেছে? আপনি না আনলে আর কে আছে এখানে? আর এই জায়গাটাই বা কোথায়? কেমন অদ্ভুত এই জায়গা। তবে অসম্ভব সুন্দর। এটা কোথায় বলুন তো? এটা তোমার শ্বশুর বাড়ি আর আমি তোমার বর। হয়েছে? তুমি আসলেই অতিরিক্ত বেশি কথা বল। যাও গিয়ে চুপ করে বিছানায় শুয়ে পড়ো। সময়ে আসলে সবকিছু জানতে পারবে। আকাশের এমন কথা ভ্রু কুঁচকায় ঈশা। তারপরেই আবার ও কিছু বলতে যাবে তখনই হঠাৎ ওর নাকে মিশিয়ে একটি ঘ্রাণ এসে লাগে। এই ঘ্রাণটা যেন ঈশার অনেক চেনা। অনেক বছর আগে থেকে যেন এই ঘ্রাণের সাথে ওর পরিচয়। তবে কোনোভাবে বুঝতে পারছে না এত সুন্দর মিষ্টি ঘ্রাণ কোথা থেকে আসছে।
ঈশা আকাশের সামনে দাঁড়িয়ে না থেকে সেখান থেকে প্রস্থান করে, তারপর পাগলের মতো চারিদিকে কাউকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও কাউকে খুঁজে না পেয়ে রুম থেকে বের হয়ে যায় সে। তারপর পুরো প্রাসাদটা দৌড়াতে থাকে সেই ঘ্রাণের পিছু পিছু। কিন্তু আশ্চর্যজনকভাবে পুরো প্রাসাদে শুধু আকাশ ছাড়া আর কাউকে খুঁজে পায় না ঈশা। কিন্তু মনের মধ্যে এক অজানা তুফান শুরু হয় তার। যে করেই হোক তাকে জানতেই হবে এই ঘ্রাণটা কিসের, কোথা থেকে আসছে আর কেনই বা এত পরিচিত লাগছে ঘ্রাণটা ওর কাছে। সেই কখন থেকে গাল ফুলিয়ে সোফার উপর বসে আছে ঈশা। সেই মিষ্টি ঘ্রাণটাকে খুঁজতে গিয়ে অসম্ভবভাবে ক্লান্ত হয়ে পড়েছে সে। পুরো প্রাসাদ প্রায় 50 বার চক্কর দেওয়ার পরেও সে ঘ্রাণটার উৎস খুঁজে পায়নি। তাই এখন ক্লান্ত শরীর নিয়ে সোফার উপরে বসে আছে সে। হঠাৎ সামনে কেউ এসে দাঁড়ানোর শব্দে ধ্যান ভাঙে তার। সামনে তাকিয়ে দেখে আকাশ ওর সামনে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। ওর এমন হাসি দেখে যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয় ঈশার। রাগে যেন শরীর জ্বলে ওঠে মুহূর্তেই। রাগে দাঁত কড়মড় করে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে ওঠে, ওই আপনার সমস্যা কি? হ্যাঁ, এভাবে মিটমিট করে হাসেন কেন? ঈশার কথা যেন কান পর্যন্ত পৌঁছায়নি আকাশের। আকাশ মুখ টিপে হাসতে হাসতেই সোফার উপরে আরামসে বসে পড়ে। তারপর ঈশার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, এতক্ষণ তার পিছে বান্দরীর মতো দৌড়াচ্ছিলে মিস ঈশা রানী? আকাশের মুখে বান্দরী নামটা শুনে যেন তেলেবেগুনে জ্বলে ওঠে ঈশা। রাগে বসে আকাশের একদম কাছাকাছি চলে এসে ওর উপর আঙ্গুল তুলে বলে, ওই আপনার সাহসও কম না, আপনি আমাকে কি বললেন? আপনি নিজেকে কি ভাবেন হুহু? আপনি যে একটা আস্ত বান্দর সেটা কি আপনি জানেন? আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছেন আপনি? ঈশার এমন রাগ দেখে যেন আকাশের মাঝে কোন রকম ভাবান্তর দেখা গেল না। সে আগের মতোই চুপটি করে বসে মুচকি মুচকি হাসছে। ওকে কিছু না বলে হাসতে দেখে রাগটা আরো দ্বিগুণ ভাবে বেড়ে গেল ঈশার। রাগের ঠেলায় ইচ্ছা করছে আকাশের সব চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিতে, ওর নাকটা কামড়ে লাল করে দিতে, কানটা টেনে ছিঁড়ে ফেলতে। ইচ্ছে করছে আকাশের একটা লেজ থাকলে সেটা ধরে শরীরের সব শক্তি দিয়ে আছাড় মারতে। কিন্তু এগুলো কোনোটাই যখন সম্ভব নয়, তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একদম আকাশের মুখোমুখি এসে ওর গলা শক্ত করে চেপে ধরে বলল, আপনি হাসা বন্ধ করবেন নাকি আমি আপনাকে গলা টিপে মেরে ফেলবো? কোনটা? ঈশাকে এত রেগে যেতে দেখে এবার কিছুটা ভয় কাজ করলো আকাশের মাঝে। আকাশ আস্তে আস্তে বলে উঠল, প্লিজ আমার গলাটা ছাড়ো ঈশা। তুমি তো দেখছি খুব ডেঞ্জারাস মেয়ে। আমাকে কি মেরে ফেলবে নাকি? ছাড়ো, ছাড়ো বলছি। আকাশের আকুতি শুনে ওর গলাটা ছেড়ে দিয়ে আকাশের পাশেই সোফায় ধারাম করে বসে পড়ল ঈশা। এদিকে আকাশ নিজের গলায় হাত দিয়ে কাশতে কাশতে শেষ। ঈশা ওর গলাটা এত জোরে চেপে ধরেছিল যে আর কিছুক্ষণ যদি এভাবে ধরে থাকতো তাহলে নিঃসন্দেহে আকাশের এখানে কেল্লাফতে হয়ে যেত। বেশ কিছুক্ষণ কাশার পর টেবিলের ওপর থেকে গ্লাসে একটুখানি পানি খেয়ে শান্ত হয়ে সোফার উপর বসে আকাশ। তারপর ভ্রু কুঁচিয়ে ঈশার দিকে তাকিয়ে রাগী গলায় বলে, আচ্ছা, তোমাদের জিনদের মনে কি একটু দয়া মায়া নাই সাধারণ মানুষের জন্য? এভাবে মানুষেরকে মারতে খুব ভালো লাগে তাই না? আগে তো শুনতাম, কিন্তু এখন তো বাস্তবে দেখছি। কথাগুলো মুখ ফসকে বলে ফেলেই নিজের জিহ্বায় কামড় দেয় আকাশ। আকাশের কথা শুনে অবাক চোখে ওর দিকে তাকায় ঈশা। তারপর রাগী গলায় বলে ওঠে, আপনি কি বললেন? কি বললেন আমাকে? আমি কি? আমি জিন? আমাকে দেখে আপনার জিন মনে হয়? কি বলতে চাইছেন আপনি? সত্যি করে বলুন তো, আসলে এটা কোন জায়গা? আর আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি? ঈশা কথাগুলো বলার সাথে সাথে ধম ধম শব্দে ঘড়িতে রাত 12টা বেজে গেল। আর সাথে সাথে ঈশার শরীরের মাঝে কেমন ঝাঁকুনি শুরু হলো। সে ঝাঁকুনি সহ্য করতে না পেরে সোফার উপর ঠাস হয়ে পড়ে গেল। পড়ে যেতেই আকাশ ওর কাছে এগিয়ে গিয়ে ওকে ধরতে চাইলে তখনই চাঁদনি এসে ওকে বাধা দিয়ে বলল, খবরদার আকাশ, এই মুহূর্তে ওকে তুমি স্পর্শ করবে না। একটুও না, ওর থেকে দূরে থাকো। চাঁদনির কথা মতো ঈশার কাছ থেকে পিছিয়ে গেল আকাশ। তখনই দেখতে পেলে ঈশার শরীর থেকে কেমন আলো ছড়াতে লাগলো চারিদিকে। আর ওর শরীরের ঝাঁকুনিটা যেন ক্রমে বেড়ে যেতে লাগলো। ওর শরীর থেকে এতটাই আলো ছড়াচ্ছে যেন পুরো প্রাসাদটাই আলোকিত হয়ে যাচ্ছে। আর সেই আলো সহ্য করতে না পেরে নিজের চোখ হাত দিয়ে দেখে নিল আকাশ। কিন্তু সেখানে চাঁদনি দিব্যি দাঁড়িয়ে মেয়ের অবস্থা দেখছে। কিন্তু মেয়ের কাছে এগিয়ে যাচ্ছে না সে। এভাবে চলতে থাকলো পুরো 1টি ঘন্টা। ঠিক যখন ঘড়িতে 1টা বাজলো, তখনই হঠাৎ করে ঈশার শরীর থেকে বের হওয়া সেই আলোকরশ্মি বন্ধ হয়ে গেল।
আর ওর শরীরের ঝাঁকুনিটাও বন্ধ হয়ে ও অজ্ঞান হয়ে গেল। আগের মতো করে তখন আকাশ ওর কাছে এগিয়ে যেতে চাইলে চাঁদনি আবারও ওকে বাধা দিয়ে বলল, আকাশ তুমি দূরে থাকো, ওর কাছে এখন যাওয়া তোমার জন্য নিরাপদ হবে না। আমাকে যেতে দাও। কথাটি বলে আকাশের পাশ কাটিয়ে ঈশার কাছে এগিয়ে গেল চাঁদনি। ঈশার পাশে বসে ওর মাথায় হাত বোলাতেই চাঁদনির শরীরে সেই ঈশার মতো করে ঝাঁকুনি শুরু হলো। বেশ কিছুক্ষণ ধরে ঝাঁকুনি চলতে থাকলো। আকাশ আর সাহস করে এগিয়ে গেল না তার কাছে। অনেকক্ষণ পর এভাবে ঝাঁকুনি দিতে দিতে চাঁদনি ক্লান্ত হয়ে শুয়ে পড়ল ঈশার পাশে। কিন্তু অজ্ঞান হলো না ও। আকাশ তখন কাছে এগিয়ে যেতে চাইলে চাঁদনি হাত দিয়ে বাধা দিয়ে কাছে আসতে ইশারা করে না করে দিল। আকাশও আর সামনে না এগিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর ধীরে ধীরে জ্ঞান ফিরল ঈশার। জ্ঞান ফিরে চাঁদনিকে সামনে দেখেই ছলছল চোখে বলে উঠল, আম্মি। ঈশা আম্মি বলে ডাক দিতেই যেন মনটা খুশিতে ভরে গেল চাঁদনির। চোখ দুটো ছল ছল করে উঠল খুশির অশ্রুজলে। ঈশার দিকে হাত বাড়িয়ে দিতেই লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো ছোট বাচ্চাদের মতো। আকাশ পাশে দাঁড়িয়ে তাদের দেখতে লাগলো। মামির এমন মিলন কখনো দেখেনি সে। দুটি জায়নামাজের উপর পাশাপাশি বসে আছে চাঁদনি আর ঈশা। ওদের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে আকাশ। অনেকক্ষণ হলো জায়নামাজে বসে চোখ বন্ধ করে কি যেন মনে মনে পড়ে যাচ্ছে তারা। এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর দুজনেই চোখ মেলে তাকায় আকাশের দিকে। তারপর চাঁদনি বলে ওঠে, আকাশ তুমি বাড়ি চলে যাও। তোমার আর আমাদের সাথে থাকাটা সেভ হবে না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে যে কথা দিয়েছি সে কথা আমি রাখবো। আমরা যদি এই যুদ্ধে সফল হয়ে ফিরে আসতে পারি তাহলে আমার ঈশার সাথে আমি তোমাকে বিয়ে দেব। এটা তোমার কাছে আমার প্রমিস। তুমি আমাকে যতটা সাহায্য করেছো এতটা সাহায্য হয়তো অন্য কেউ করতো না। তাই তোমার কাছে আমি চিরঋণী থাকবো আকাশ। চাঁদনির কথা শুনে আকাশ কি বলবে বুঝতে পারছে না। শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনি এবং ঈশার দিকে। তারপর আকাশ কিছু বলতে যাবে তার আগেই ঈশা বলে উঠল, মা তুমি ভুল করছো। এই মুহূর্তে আকাশকে আমাদের দরকার। ওকে এখান থেকে যেতে বলে ভুল করছো তুমি। আমি জানি তুমি কেন আকাশকে এখানে থাকতে বলছো, কিন্তু ভুলে যেও না, ওকে যে কাজে তুমি থাকতে বলছো এখানে, সেই কাজে ওর জীবনের ঝুঁকি থাকতে পারে। এমনকি ও মারাও যেতে পারে। আমি চাই না যে আমাদের স্বার্থের জন্য একটি ভালো মানুষ এভাবে প্রাণ হারাক। তুমি কেন বুঝতে পারছো না, ওখানে যাওয়ার জন্য আকাশকে সাথে নেওয়া মোটেও উচিত নয়। আমি জানি মা, তবুও বলবো আকাশকে আমাদের সাথে নিতে হবে। কারণ ওর সাথে থাকলে আমাদের অনেক উপকারে আসবে। ঈশার কথায় চাঁদনি কিছু বলবে তার আগেই ওকে থামিয়ে দিয়ে আকাশ বলে উঠল, আন্টি ঈশা ঠিকই বলছে। আমি আপনাদের সাথে যেতে চাই। আর দেখতে চাই কি সাহায্য করতে পারি আমি আপনাদের। আপনি দয়া করে আর নিষেধ করবেন না। তাতে আমার যা হয়ে যাক হয়ে যাবে। আমি পিছু হাঁটতে চাই না। যেহেতু আপনাদের একবার কথা দিয়েছি আমি আপনাদের সাহায্য করব, সেহেতু আমি আপনাদের সাহায্য করবই। প্লিজ আপনি আর মানা করবেন না আন্টি। আকাশের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল চাঁদনি। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তোমাকে আমাদের সাথে নিয়ে যাব আকাশ। কিন্তু মনে রেখ, যেখানে তোমাকে নিয়ে যেতে চাইছি সেখানে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। সেখানে আমাদের ভালো এবং খারাপের যুদ্ধ হবে। জানি না আল্লাহ আমাদের জয় করবেন কিনা, তবে ইনশাআল্লাহ যতটা সম্ভব চেষ্টা করবো সেই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে। আর তোমাকে সহিসালামতে ফিরিয়ে নিয়ে আসতে। কথাগুলো বলার পর জায়নামাজ থেকে উঠে দাঁড়ালো চাঁদনি এবং ঈশা। তারপর আকাশের কাছে এগিয়ে এসে বেশ অনেকটা সময় নিয়ে আকাশকে সবকিছু বুঝিয়ে বলল তারা। কি কি করতে হবে সে সব ব্যাপারে। তারপর আর দেরি না করে তিনজন মিলে রেডি হয়ে নিল যুদ্ধে যাওয়ার জন্য। তারপর আকাশের হাত ধরে চাঁদনি এবং ঈশা উড়ে চলতে লাগলো সেই জায়গার উদ্দেশ্যে। জঙ্গল পেরিয়ে অনেক বাড়িঘর ও জায়গা পেরিয়ে আরেকটি জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছালো তারা। সেই জঙ্গলের মাঝখানে রয়েছে বিশাল বড় একটি বাড়ি, কিন্তু বাড়িটা পুরো অন্ধকার। বাড়িটার উপরে এসে থামতেই ওরা দেখতে পেল বাড়ির মধ্যে থেকে ভয়ঙ্কর সব আওয়াজ বেরিয়ে আসছে। ওদের আর বুঝতে বাকি রইল না এটাই আশিকের বোন আশিকার সেই ভয়ানক বাড়ি। ওরা ধীরে ধীরে সেই বাড়িটার সামনে মাটিতে নেমে পড়ল। বাড়িটার সামনে মাটিতে পা রাখার সাথে সাথে চারিদিক থেকে যেন হাজার হাজার সব বিশাল আকারের সাপের দল ছুটে আসতে লাগলো ওদের দিকে। অসম্ভব ভয়ানক দেখতে এই সাপগুলো। চাঁদনির আর ঈশার বুঝতে বাকি রইল না এগুলো সবকিছুই আশিকার চাল। এই সাপ রূপী জিনগুলো সব আশিকার দলের বদজিন।
চাঁদনি বুঝতে পেরে দ্রুত আকাশকে এক সাইডে দাঁড় করিয়ে রেখে বলল, তুমি ভুলেও এখান থেকে নড়বে না আকাশ। আর যেটা বলেছি সেটা মনে রেখো। কথাটি বলেই তারা সেই সাপগুলোর দিকে এগিয়ে গেল এবং শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ। হাজার হাজার সব বিশাল আকারের সাপের সাথে একাই লড়াই করছে ঈশা এবং চাঁদনি। তবুও যেন এত সাপগুলো পেরে উঠছে না চাঁদনি আর ঈশার শক্তির সাথে। ওদের শক্তি যেন অসম্ভব বেশি। অনেক সাপ মেরেও ফেলেছে তারা। আকাশ কি ভেবে একবার সেই ঘরের মধ্যে উকি দিল। আর ভেতরে দেখতে পেল বিশাল বড় কালো আলখাল্লা পরা একজন মহিলা একটি স্টার চিহ্নের মাঝে বসে আছে। তার চারপাশে জ্বলছে নানা রকমের রং বেরঙের মোমবাতি। আর মহিলার সামনে রয়েছে একটি যুবক ছেলে যে অজ্ঞান অবস্থায় চিত হয়ে শুয়ে আছে। আর তার ঠিক সামনেই রয়েছে একটি নীল রঙের মূর্তি। আকাশের আর বুঝতে বাকি রইল না এই মূর্তিটাকেই সরাতে হবে তার। আর সেই মূর্তির নিচের মাটি খুঁড়ে বের করতে হবে বোতলে বন্দি থাকা হাসান দিয়ে। সেখানে দাঁড়িয়ে থেকে আশিকার এই জিনিসগুলোই দেখছিল আকাশ। তখনই হঠাৎ খেয়াল করলো আশিকা আবার নিজের আসন ছেড়ে উঠতে দাঁড়িয়ে একটি বিশাল আকারের তরবারি হাতে নিল এবং সেই ছেলেটির দিকে এগিয়ে আসতে লাগলো, ছেলেটিকে বলি দেবে বলে। এটা দেখি আকাশের মাথা ঘুরে উঠল। যে করেই হোক ওই ছেলেটাকে বাঁচাতে হবে ওর। কিন্তু কিভাবে বাঁচাবে বুঝতে পারছে না সে। তাই চাঁদনির দিকে তাকিয়ে বলল, আন্টি ছেলেটিকে বাঁচানোয় মহিলা ওকে হত্যা করবে। কথাটি বলে আবার রুমের মধ্যে তাকিয়ে দেখলো আশিকা ছেলেটির গলায় ইতিমধ্যে কোপ বসিয়ে দিয়েছে। আর সাথে সাথে ছেলেটির মাথা শরীর থেকে দুটুকরো হয়ে ছটফট করতে করতে মরে যাচ্ছে। এমন দৃশ্য দেখে যেন সহ্য করতে পারল না আকাশ। তাই নিজের হাত দিয়ে চিৎকার করে নিজের মুখ ঢেকে নিল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ওর নাম ধরে ঈশার চিৎকার শুনে চোখ মেলে তাকালো আকাশ। আর তাকাতেই দেখতে পেল ওর পাশে বিচ্ছিরি হাসি মুখে দাঁড়িয়ে আছে আশিকা। আর আশিকার হাতে সেই তরবারিটা যেটা দিয়ে আঘাত করবে সে আকাশের উপর। আকাশ নিজের প্রাণ হারানোর ভয় চিৎকার করে উঠল। সাথে সাথে আশিকা নিজের হাতে থাকা সেই বিশাল তরবারি দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি হলো আকাশের উপর। কিন্তু তখনই তাকে অনেক জোরে ধাক্কা দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চাঁদনি। তারপর আকাশের দিকে দ্রুত ফিরে তাকিয়ে বলল, আকাশ এবার তোমার কাজ শুরু, যাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আমি ওকে সামলাচ্ছি, তবে মনে রেখো সময় কিন্তু বেশিক্ষণ নেই আমাদের হাতে। চাঁদনির কথা শুনে আর এক মুহূর্ত দেরি করল না আকাশ। দ্রুত ছুটে গেল সেই রুমের মাঝে। তারপর আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। কিন্তু কোন কিছুই যখন খুঁজে পেল না তখন আর উপায় না দেখে দ্রুত এগিয়ে গেল সেই মূর্তির কাছে। মূর্তিটির শরীর থেকে উদ্ভট একটি রক্ত পচা গন্ধ বেরোচ্ছে। অসম্ভব বিশ্রী সে গন্ধ, যেন নাকটা পড়ে যাচ্ছে আকাশের। ও বুঝতে পারল এই মূর্তিটির উপরে হয়তো আশিকা ওই যুবক ছেলেদের জবাই করার পর তাদের রক্ত মেখে দেয়। কারণ মূর্তিটির গায়ে দেখা যাচ্ছে সব পচা রক্তের দাগ। এই পচা রক্তের বিশ্রী গন্ধ সহ্য করতে পারছে না আকাশ। তবুও যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করে নিয়ে এবার মূর্তিটাকে সরানোর চেষ্টা করতে লাগলো সে। অনেকক্ষণ হলো হাজার চেষ্টা করার পরেও এক চুল পরিমাণ মূর্তিটাকে সরাতে পারল না আকাশ। এবার যেন অসম্ভব ক্লান্ত হয়ে গেছে সে। এদিকে ঘেমে নিয়ে একাকার সারা শরীর তার। বুঝতে পারছে না মূর্তিটাকে কিভাবে সরানো যায়। এদিকে চাঁদনি অথবা ঈশাও মূর্তিটাকে স্পর্শ করতে পারবে না। তাহলে মূর্তিতে প্রাণ ফিরে এসে এটা আবার সেই আশিকের রূপে রূপ ধারণ করবে। সেই কারণে আকাশকে সাথে নিয়ে এসেছে ওরা। কিন্তু এখন কি উপায়, কোন না কোনোভাবে তো মূর্তিটাকে এখান থেকে সরাতে হবে। কিন্তু কিভাবে সারাবে মাথায় আসছে না তার। এদিকে হাতে সময়ও আর বেশি নেই। আকাশ বেশ কিছুক্ষণ মূর্তিটির পাশে চুপ করে দাঁড়িয়ে থেকে জোরে জোরে শ্বাস নিয়ে একটু শক্তি সঞ্চয় করলেন নিজের মাঝে। তারপর চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে একটা ধাক্কা মারল মূর্তিটাকে। সাথে সাথে মূর্তিটা পাশে সরে গিয়ে ঠাস করে নিচে পড়ে গেল। কিন্তু ভাঙল না, যেমন তেমনই থেকে গেল। আকাশ আর সময় নষ্ট না করে দ্রুত নিজের প্যান্টের পিছন থেকে একটি ছোট শাবলের মতো কিছু একটা বের করে সেখানে খুঁড়তে লাগলো। বেশ অনেকটা খোঁড়ার পরেই তার মধ্যে দেখতে পারলো একটা ছোট কাচের বোতল। আকাশ একটানে বিসমিল্লাহ বলে বোতলটা তুলে ফেলল। বোতলটা বের করতেই দেখতে পেল সেই বোতলের মাঝে অসম্ভব সুদর্শন দেখতে একটি ছেলে দেখা যাচ্ছে, কিন্তু অনেক ছোট। আকাশ বুঝতে পারল এটাই সেই হাসান ঈশার বাবা। আকাশ আর সময় নষ্ট না করে বিসমিল্লাহ বলে বোতলের ঢাকনা খুলে দিল। সাথে সাথে ধোঁয়ার মতো বোতল থেকে কিছু একটি বেরিয়ে এল বাইরে। এবং একসময় সেই ধোঁয়াটা রূপান্তরিত হলো হাসানের রূপে।
হাসান নিজের রূপে ফিরে আসতেই আকাশের দিকে তাকিয়ে একটি মলিন হাসি দিয়ে সে। তারপর কিছু না বলে দ্রুত রুম থেকে বাইরে বেরিয়ে গেল। এবং সেখানে গিয়ে দেখতে পেল চাঁদনি, ঈশা আর আশিকার মাঝে তুমুলভাবে যুদ্ধ শুরু হয়েছে। আশিকার সাথে রয়েছে অনেকগুলো বিষাক্ত বিশাল বড় বড় সাপ, যেগুলো আশিকার দলের সাপরূপী বদজিন। আর তাদেরকে নিয়ে যুদ্ধ করছে চাঁদনি এবং ঈশার সাথে। এদিকে অনেকক্ষণ হলো যুদ্ধ করার ফলে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে ওরা। কিন্তু হাসানের শরীরে শক্তি নেই যে সে ওদের সাহায্য করবে। সে এতদিন বন্দী থাকার ফলে তার সব শক্তি হারিয়ে ফেলেছে। কিন্তু বউ এবং মেয়ের এমন অবস্থা দেখে আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না হাসান। তাই নিজের যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি নিয়ে এগিয়ে যায় যুদ্ধ করার জন্য। হাসানকে এগিয়ে আসতে দেখে মুখে হাসি ফুটে ওঠে চাঁদনি এবং ঈশার। কিন্তু পরক্ষণেই ওরা বুঝতে পারে হাসান মহাবিপদে পড়ার জন্য এগিয়ে আসছে। তখন আর দেরি না করে দ্রুত এগিয়ে গিয়ে হাসানের হাত ধরে ফেলে ঈশা। সাথে সাথে ঈশা এবং হাসানের শরীর থেকে এক আলোকরশ্মি ছড়িয়ে পড়ে চারদিকে। যে আলোকরশ্মির প্রভাব সহ্য করতে না পেরে সব সাপগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর আশিকা নিজের পরাজয় দেখতে পেরে রাগে চিৎকার করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সেই আলোকরশ্মিটা হঠাৎ হাওয়া হয়ে যায়। আর হাসান নিজের আগে সকল শক্তি ফিরে পেয়ে যায়। সাথে ওদের মনোবলও যেন 1000 গুণ বেড়ে যায়। তখন সবাই মিলে সামনে তাকিয়ে দেখে আশিকা আর কোন উপায় না পেয়ে আকাশকে আক্রমণ করেছে। আকাশকে ধরে আছে, ওর গলায় বিশাল বড় তরবারি ধরে যেন এখনই এক কোপে আকাশের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে সে। এমন অবস্থা দেখে একসাথে সকলে চিৎকার করে উঠে বলে, আশিকা, ভালো চাও তো আকাশকে ছেড়ে দাও, না হলে তুমি কল্পনাও করতে পারবে না তোমাকে কেমন মৃত্যু দেবো আমরা। কিন্তু আশিকা কারো কথাই শুনে না, সে শুধু হাহা করে হাসতে হাসতে বলে ওঠে, আজকের এই ছেলেটির জন্য আমার সব প্ল্যান বিফলে গেছে। এই ছেলেটি যদি তোদের সাথে না আসতো তাহলে হাসানকে তোরা কখনো উদ্ধার করতে পারতি না, বরং আমার ভাই এতক্ষণ জীবিত হয়ে যেত আর তোদের পরাজয় নিশ্চিত ছিল। কিন্তু এই শয়তান ছেলেটার জন্যই আজকে তোরা সবাই জিতে যাচ্ছিস। সেটা তো আমি হতে দেব না। মরতে যদি হয় তাহলে এই ছেলেটিকে সাথে নিয়ে মরবো, ওকে মেরে আমি মরবো। কথাটি বলে আশিকা তরবারিটা ভীষণভাবে চেপে ধরতে নিল আকাশের গলায়। সাথে সাথে বিশাল বড় একটি সাপের লেজ আশিকার হাত শক্ত করে পেঁচিয়ে ধরল। আশিকা আর হাত নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলল। আশিকা সাপের লেজটা অনুসরণ করে উপরে তাকাতে দেখতে পেল সাপটা আর কেউ নয় বরং ঈশা। রাগে সাপরূপী ঈশা চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। তারপর নিজের লেজ দিয়ে আশিকার শরীর খুব শক্তভাবে পেঁচিয়ে ধরল ঈশা। এতটাই শক্তভাবে পেঁচিয়ে ধরল যে আশিকার শরীরের প্রতিটি হাড় মাংস যেন কটকট শব্দে ভেঙে যেতে লাগলো। মরণ চিৎকার করতে লাগলো আশিকা। এমন চিৎকার করতে করতে একসময় মৃত্যুর কোলে ধরে পড়ল সে। আশিকা মরে নিচে পড়ে যেতেই মুখ থেকে আগুন ছেড়ে তার মৃতদেহ পুড়িয়ে ছাই করে ফেলল ঈশা। তারপর ছাইগুলো একটি বোতলের মধ্যে তুলে মাটির অনেক গভীরে পুঁতে রাখলো সে। তারপরও যেন ঈশার রাগ কন্ট্রোল হচ্ছে না। রাগে সাপের মতো ফোঁসফোঁস করতেছে সে। তাকে এভাবে রাগ করতে দেখে দূর থেকে ভীষণভাবে ঘাবড়ে গেল আকাশ। কিন্তু ঈশার রাগের কারণটা বুঝতে পেরে মুচকে হাসলো চাঁদনি। তারপর ওর কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও ঈশা, ওদিকে তাকিয়ে দেখো তোমার আকাশ ঠিক আছে। মায়ের কথায় যেন ধ্যান ভাঙল ঈশার। ও একবার আকাশের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মুখ নিচের দিকে করলো। ওর লজ্জা পাওয়াটা বুঝতে পেরে মুচকি হাসলো চাঁদনি। তারপর সবাই মিলে আবার সেই আশিকার রুমে প্রবেশ করলো। তারপর হাসান আশিকের মূর্তির কাছে এগিয়ে গিয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে খুব জোরে আঘাত করলো মূর্তির উপর। সাথে সাথে মূর্তিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারিদিকে। আর সেই মূর্তিটার ওপর চোখ থেকে আগুন দিয়ে আগুন ধরিয়ে দিল হাসান। মূর্তিটা পুড়ে ছাই হয়ে গেলে ছাইগুলো ছোট্ট একটি বোতলে মাটির অনেক গভীরে পুঁতে রাখলো। তারপর আশিকা সেই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আকাশকে সাথে নিয়ে উড়ে চলে আসলো নিজেদেরকে প্রাসাদে। বধূ সেজে আকাশের বাসায় আকাশের রুমে ফুলে ফুলে সাজানো খাটের উপর বসে আছে ঈশা। সামনে তার এক হাত ঘুমটা ডানা। শেরওয়ানি পরে জামাই সেজে রুমের মাঝে প্রবেশ করে আকাশ। তারপর দরজা লাগিয়ে দিয়ে মুচকি এসে পাটি টিপে এগিয়ে আসে ঈশার পাশে। তারপর নিজের মাথার পাগড়িটি খুলে পাশে রেখে ঈশার পাশে বসে মুচকি এসে বলে ওঠে, সত্যি বলছি ঈশা, আমি কখনোই ভাবতে পারিনি যে আমার ঘরের বউ আমার স্ত্রী একজন জিনগুন্না হবে। অথচ দেখো, যেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি, আল্লাহ আমার কপালে এটাই লিখে রেখেছিলেন। সত্যি তোমাকে পেয়ে আজ আমি ধন্য।
আমার ভাবতেই ভালো লাগে আমার বউ একজন পরী। পরী বিয়ে করার স্বপ্ন হয়তো সব ছেলেরাই দেখে, আর আমি তো স্বপ্ন দেখার আগে পেয়ে গেছি। কথাগুলো বলে আবারও এক তৃপ্তির হাসি দেয় আকাশ। তারপর আস্তে করে ঈশার মুখের ঘুমটাটা উঠিয়ে দেয় সে। ঘুমটা উঠিয়ে দিতেই দেখতে পায় বিচ্ছিরি কুৎসিত দেখতে একটি ভয়ঙ্কর চেহারার মেয়ে বসে আছে ঈশার জায়গায়। কিন্তু আকাশ এমনটা দেখে মোটেও ভয় বা ঘাবড়ায় না, বরং হা হা করে হেসে দিয়ে বলে, বাহ, আমার বউটাকে তো পেতনির রূপেও খুব সুন্দর লাগে। আকাশের কোনো রিয়াকশন না দেখে বরং এমন কথা শুনে অনেকটাই হতাশ হয় ঈশা। তারপর নিজের আসল রূপে ফিরে এসে হতাশ গলায় বলে, তুমি আমায় দেখে ভয় পেলে না কেন আকাশ? আরে, নিজের বউকে দেখে কেউ ভয় পায় নাকি পাগল মেয়ে? আর আমি যেহেতু একটি দুষ্টু ও ঝগড়াটা করে বিয়ে করেছি, সেহেতু আমাকে তো ভয় পেলে চলবে না। তাহলে যে বউ আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে মারবে? কথাটি বলেই আবার হা হা করে হাসতে লাগলো আকাশ। আকাশের কথা শুনে এবার মুচকি হেসে দেয় ঈশা। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, সত্যিই আকাশ, তোমার মতো একটি ছেলেকে নিজের স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য। বিশ্বাস করো, প্রথম যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল ভীষণ বিরক্তি ফিল করেছিলাম আমি। কখনো ভাবতে পারিনি সে বিরক্তিকর ছেলেটি আমার স্বামী রূপে আমার কাছে আসবে, আর আমি তাকে এতটা ভালোবাসবো। এভাবে আরো অনেকক্ষণ সময় নিয়ে দুজন ভালোবাসার মানুষ ও জিনকন্যা তাদের ভালোবাসার কথা বিনিময় করে মেতে উঠল ভালোবাসার এক নতুন খেলায়। তারা পূর্ণতা পেল তাদের ভালোবাসায়। সব বাধা বিপদ পেরিয়ে তাদের ভালোবাসায় এক পূর্ণতা পেল সারা জীবনের মতো। আশিকাকে মেরে জঙ্গল থেকে নিজের প্রাসাদে চলে আসার পর আকাশকে আবার নিজের বাড়িতে রেখে যায় চাঁদনি। ঈশাও আবার আগের মতো মানুষ রূপে ফিরে আসে তার আগের পালিত বাবা মার কাছে, এবং সবাইকে বুঝিয়ে বলে সে কোথাও ঘুরতে গিয়েছিল। প্রথমে সবাই বিশ্বাস না করলে পরে সবাই মেনে নেয়। পরের দিন শিক্ষারূপী চাঁদনি কলেজে এসে ইমন এবং বাকি সকলের মাথা থেকে ওর স্মৃতি মুছে দিয়ে চলে যায়। সেদিনের পর থেকে কলেজে আর কখনো দেখা যায়নি শিক্ষারূপী চাঁদনিকে। চাঁদনি হাসানকে নিয়ে সে জঙ্গলের মধ্যে প্রাসাদে থেকে গেছে। শুধু মাঝে মাঝে এসে দেখা করে যায় আকাশ এবং ঈশার সাথে। ঈশা এবং আকাশের কথা অনুযায়ী তাদের অভিভাবকরা মিলে বিয়ে দিয়ে দেয় তাদের। শুধু আকাশ ছাড়া আর কেউ জানে না ঈশার আসল পরিচয়। সকলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো নিজেদের নতুন জীবন নিয়ে। এভাবেই বেঁচে থাকুক সকলের পবিত্র ভালোবাসা। সমাপ্ত।